এটা দেখো তোমাদের হচ্ছে এই 3টে চ্যাপ্টার আমি পড়িয়ে ফেলেছি, ঠিক আছে। তার মধ্যে ইউনিট 1 যের মধ্যে এনার্জি ছিল, বেসিক ইন্ট্রোডাকশন, ইউনিট 2 এনার্জি কনজারভেশন এটাও পড়ানো হয়ে গেছে, এবং থার্ড চ্যাপ্টার ট্যারিফ অ্যান্ড এনার্জি কনজারভেশন ইন ইন্ডাস্ট্রিজ এটাও পড়ানো হয়ে গেছে। এর মধ্যে এনার্জি কস্ট, রিসেন্ট ডাব্লিউবিএসিবি ট্যারিফ পড়ানো হয়েছে, অ্যাপ্লিকেশন অফ ট্যারিফ সিস্টেম টু রিডিউস এনার্জি বিল এটা পড়ানো হয়ে গেছে, অ্যান্ড এনার্জি কনজারভেশন বাই ইমপ্রুভিং লোড ফ্যাক্টর অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। তার মধ্যে আমি খালি লোড ফ্যাক্টর যে পার্টটা, কিভাবে লোড ফ্যাক্টর ইমপ্রুভ করে এনার্জি কনজারভেশন করা যায় সেইটা আমরা করেছি এখানে। পাওয়ার ফ্যাক্টরটা নিয়ে ডিটেল ডিসকাশন করা হয়নি, এটা এই কারণেই করা হয়নি যাতে এরপরে যে ইউনিট 4 আমরা পড়বো, ইউনিট 4 এর মধ্যে কিন্তু আমরা রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেশন পড়বো। তার মানে এখানেই আমরা ওই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে কিভাবে এনার্জি কনজারভেশন করতে পারি সেই টপিকটাও ডিসকাস করে নেব, ঠিক আছে। দেখো এটা এবার আমরা চলে আসবো যে আমাদের মেন যে টপিক সেখানে চলে আসছি। তো এখানে দেখো ইউনিট 4 এর মধ্যে আমরা কি পড়বো না, এনার্জি কনজারভেশন ইন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস। আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে কিভাবে এনার্জি কনজারভেশন করতে পারি সেই সম্পর্কে এখানে আলোচনা করব। তো দেখো এর মধ্যে কি কি টপিক আছে, এর মধ্যে টপিক হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেশন, ঠিক আছে। রিয়াক্টিভ পাওয়ার কিভাবে কম্পেনসেট করা যায় এটা দেখবো। নেক্সট হচ্ছে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা ইউনিট 4 এর মধ্যে দেখব। নেক্সট হচ্ছে সিস্টেম ভোল্টেজ অপটিমাইজেশন অ্যান্ড ফেজ কারেন্ট ব্যালেন্সিং, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট, এটাও আমাদেরকে দেখতে হবে। তারপরে লাস্ট যে টপিক এই চ্যাপ্টারের মধ্যে সেটা হচ্ছে লসেস ইন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যান্ড ইটস মিনিমাইজেশন, অর্থাৎ ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে কি কি ধরনের লস হয় সেইগুলো আমরা দেখব, এবং সেই লসগুলোকে কি কি পদ্ধতিতে আমরা কমাতে পারি সেই সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তো আমরা ইউনিট 4 এর প্রথম টপিক অর্থাৎ আমাদের রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেশন ওখানে আমরা চলে আসবো। দেখো প্রথমে আমরা এটা শুরু করি। তো রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেশন, ঠিক আছে। রিয়াক্টিভ পাওয়ার মানেটা কি আমরা প্রত্যেকেই জানি যে একটা যে কোনো লোড যদি চলে সেটার মধ্যে কিছু রেজিস্টিভ কম্পোনেন্ট থাকে, কিছু ইন্ডাকটিভ এবং কিছু ক্যাপাসিটিভ, অর্থাৎ এই যে ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ কম্পোনেন্ট এগুলোকে আমরা বলতে পারি রিয়াক্টিভ পাওয়ার। এগুলোই হচ্ছে রিয়াক্টিভ পাওয়ারের জন্য রেসপন্সিবল, ঠিক আছে। তার মধ্যে কি ইন্ডাকটিভ কি করে, ইন্ডাকটিভ যে কম্পোনেন্ট সেটার জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর যেটা আছে সেই সিস্টেম পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং কন্ডিশনে চলে যায় বা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে পরিণত হয়, ঠিক আছে। আর রেজিস্টিভ যে পার্টটা বা রেজিস্টিভ যে কম্পোনেন্টটা সেটাকে ড্রাইভ করবার জন্য কি লাগে, আমাদের অ্যাক্টিভ পাওয়ার লাগে। তার মানে যে কোনো পাওয়ারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তার মধ্যে যে অ্যাক্টিভ পাওয়ার সেটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের এফেক্টিভ ওয়ার্ক আউটপুট ইন ইলেকট্রিক্যাল সিস্টেম। এটার জন্যই আমরা অ্যাকচুয়াল ওয়ার্কটা করতে পারি। ধরো কোনো একটা মোটর চলছে, মোটর চলে যে অ্যাক্টিভ পাওয়ারের জন্য যে কম্পোনেন্ট সেটার মাধ্যমে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ক এফেক্টিভ কোনো কাজ আমরা করতে পারি। এই যে রিঅ্যাক্টিভ পাওয়ার সেটার মাধ্যমে কিন্তু কোনো এফেক্টিভ কাজ হয় না। এফেক্টিভ কাজের জন্য কেবলমাত্র অ্যাক্টিভ পাওয়ারই রেসপন্সিবল, ঠিক আছে। তার মানে কি অ্যাক্টিভ পাওয়ার যেটা সেইটাই হচ্ছে আমাদের মেন ওয়ার্কের জন্য রেসপন্সিবল। এবার পৃথিবীতে যত ইলেকট্রিক্যাল লোড আছে তার মধ্যে প্রায় 70% লোড এটা হচ্ছে ইন্ডাকটিভ ইন নেচার, ঠিক আছে। প্রায় 70% লোড হলো ইন্ডাকটিভ ইন নেচার। ইন্ডাকটিভ মানে কি, ইন্ডাকটিভ ইন নেচার মানে হচ্ছে তার রিঅ্যাক্টিভ পাওয়ার দরকার, সেই লোডগুলোকে চালানোর জন্য আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার দিতে হবে। উইদাউট রিঅ্যাক্টিভ পাওয়ার ম্যাগনেটাইজেশন অফ দ্য কোর ইজ নট পসিবল। মানে যত মোটরের কথা আমরা ভাবি, মোটর চলে কিভাবে, তার কোরটাকে ম্যাগনেটাইজ করতে হয়। তো সেই কোর ম্যাগনেটাইজেশনের জন্য দরকার কি, রিঅ্যাক্টিভ পাওয়ার। তার মানে কি যত লোড পৃথিবীতে আছে তার প্রায় 70% লোডকে আমরা বলতে পারি সেগুলো মোটর লোড, এবং সেই সমস্ত লোডগুলোকে চলবার জন্য দরকার কি, রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে। এবার এই অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ দু ধরনের পাওয়ারই জেনারেটিং স্টেশনে উৎপন্ন হয়। এর আগে তোমরা অল্টারনেটর বলে একটা চ্যাপ্টার পড়েছো, ঠিক আছে। অল্টারনেটরের মধ্যে তোমরা দেখেছো যে অল্টারনেটরের যে পাওয়ার জেনারেট হয় সেখানে অ্যাক্টিভ পাওয়ারও জেনারেটেড হয়, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারও জেনারেটেড হয়, ঠিক
ঠিক আছে। এবার এই যে অ্যাক্টিভ পাওয়ার সেই পাওয়ারটা এবং রিঅ্যাক্টিভ পাওয়ার সেই পাওয়ারটা দুটো পাওয়ারই কিসের মাধ্যমে কনজিউমারের কাছে পৌঁছায় না ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে কনজিউমারের কাছে এসে পৌঁছে যায়। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে যে অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার বোথ পাওয়ার জেনারেশন পসিবল ফ্রম দ্য জেনারেটিং স্টেশন। জেনারেটিং স্টেশন মানে কি সেখানে অল্টারনেটর আছে। ঠিক আছে, অ্যান্ড ইচ ডিভাইস এক্সেপ্ট রেজিস্টিভ কম্পোনেন্ট রিকোয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার। একমাত্র যেগুলো পিওরলি রেজিস্টিভ লোড সেগুলো বাদ দিয়ে সমস্ত ধরনের লোড চালানোর জন্যই কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারের দরকার আছে। এবার আমরা কি দেখছি না ইন্ডাকটিভ কম্পোনেন্টস লাইক মোটর, ইন্ডাক্টর এটসেট্রা অ্যাবজর্ব রিঅ্যাক্টিভ পাওয়ার। এই যে মোটর, ইন্ডাক্টর এরা কি করে, এরা রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করে। ঠিক আছে, ক্যাপাসিটিভ কম্পোনেন্ট কি করে, ক্যাপাসিটিভ কম্পোনেন্ট রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করে। এটা সবসময় মনে রাখতে হবে, একটা ইন্ডাক্টর ইট অলওয়েজ অ্যাবজর্বস দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড এ ক্যাপাসিটর অলওয়েজ ইনজেক্টস রিঅ্যাক্টিভ পাওয়ার, মানে সে রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে ট্রান্সমিশন লাইন ক্যান জেনারেট অ্যান্ড অ্যাবজর্ব রিঅ্যাক্টিভ পাওয়ার ডিপেন্ডিং আপন দ্য লোডিং অ্যান্ড ভোল্টেজ লেভেল। ঠিক আছে, ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ লেভেল কত আছে অথবা তার লোড কত আছে তার উপরে নির্ভর করবে যে ট্রান্সমিশন লাইনটা রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করবে না রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করবে। ঠিক আছে, তার মানে একটাই ট্রান্সমিশন লাইন, এটা কখনো রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্বও করতে পারে, কখনো বা এটা রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেটও করতে পারে। সেটা কিসের উপরে নির্ভর করে, নির্ভর করে যে সিস্টেমের ভোল্টেজ কত এবং সিস্টেমের লোড ডিমান্ড কত আছে। ঠিক আছে, এবার ইচ জেনারেটিং স্টেশন হ্যাজ ইটস ওন জেনারেশন লিমিট অফ রিঅ্যাক্টিভ পাওয়ার। হ্যাঁ বলো। বলছি ওই ইন্ডাকটিভ ইয়েটা পাওয়ারটা যে অ্যাবসর্ব করা আর করা ওইটা বললেন, ওইটা আরেকবার বলুন। দেখো একটা ইন্ডাক্টর মানে একটা ইন্ডাক্টর যদি আমরা দেখি ইন্ডাক্টর, ঠিক আছে, এই ইন্ডাক্টর কি করে রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করে। ঠিক আছে, মানে কোনো লোড তার মধ্যে যদি রেজিস্ট্যান্সও থাকে আর ধরো ইন্ডাক্টরও আছে, ঠিক আছে, তার মধ্যে রেজিস্ট্যান্সটাকে চালানোর জন্য আমাদের কি দরকার, রেজিস্ট্যান্সের মধ্যে আমার খালি মানে রেজিস্ট্যান্সের মধ্যে অ্যাক্টিভ পাওয়ারই দরকার, এতে কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার কিছু হবে না। কিন্তু ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট ফ্লো হবে তার জন্য কি হবে, ইন্ডাক্টর একটা রিঅ্যাক্টিভ পাওয়ার এর মধ্যে একটা ডিমান্ড তৈরি হবে। ঠিক আছে, এর মধ্যে যে ইন্ডাকটিভ কম্পোনেন্ট তার জন্য রিঅ্যাক্টিভ পাওয়ারের একটা ডিমান্ড তৈরি হবে। অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা মেজার করি কিভাবে, আমরা যদি ফেজর ডায়াগ্রাম আঁকি, সাপোজ ধরো এটা হলো আমাদের একটা ভোল্টেজ ফেজার। ঠিক আছে, এটা হলো আমাদের ভোল্টেজ ফেজার। এবার যদি আমাদের পিওরলি এটা একটা রেজিস্টিভ লোড হতো তাহলে আমাদের কারেন্টটা কিভাবে দেখাতাম, কারেন্টটাও আমরা সেম লাইন বরাবর কারেন্ট দেখাতাম কিনা, তাই হতো তো যদি পিওরলি রেজিস্টিভ লোড হতো। এবার রিঅ্যাক্টিভ পাওয়ারের যে ফর্মুলা, রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হলো কিউ। ঠিক আছে, কিউ ইজ ইকাল টু কি হয়, ভি ইন্টু আই ইন্টু সাইন ফাই, সাইন ফাই বা সাইন থিটা। ঠিক আছে, আমরা যদি বলি যে ভি ফেজার অ্যান্ড আই ফেজার, এই দুটো যে ফেজার আছে এই দুটো ফেজারের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল সেটাকে আমরা যদি ফাই বলি, তাহলে দেখো যদি এটা পিওরলি রেজিস্টিভ লোড হয় তখন কি ভোল্টেজ আর কারেন্ট ফেজারের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। যদি এটা 0 ডিগ্রি হয় তখন সাইন ফাই এর মান কত হবে, 0 হবে। তার মানে তখন রিঅ্যাক্টিভ পাওয়ারের কোনো ডিমান্ড থাকবে না। কিন্তু যদি ধরো এটা একটা রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড থাকে, মানে কি যদি এটা আরএল লোড হয় মানে সেখানে আমার কি ইন্ডাকটিভ কম্পোনেন্ট আছে, তখন কি হবে, তখন যদি আমাদের ভোল্টেজ ফেজার আঁকি, ভোল্টেজ ফেজারটা আমরা এরকম আঁকলাম ধরো, কিন্তু কারেন্টটা তখন কিন্তু এইরকম ভাবে সেম লাইনে হবে না, কারেন্টটা কিন্তু আমাকে তখন দেখাতে হবে কিভাবে না কারেন্টটা ল্যাগিং কন্ডিশনে আছে। ঠিক আছে, ভোল্টেজের থেকে কারেন্টটা ল্যাগ করে থাকবে। ঠিক আছে, এবং যদি ভোল্টেজের থেকে কারেন্টটা ল্যাগ করে থাকে অটোমেটিক্যালি এখানে একটা ফেজ অ্যাঙ্গেল জেনারেটেড হবে। এই অ্যাঙ্গেলটাকে সাপোজ আমরা ফাই অ্যাঙ্গেল নাম দিচ্ছি। তাহলে বুঝতে পারছো এখানে যে আমরা কিউ এর ভ্যালুটা পাবো, কিউ এর ফর্মুলা তো সেমই, ভি আই সাইন ফাই, তখন কিন্তু ফাই এর একটা ভ্যালু থাকবে এবং তখন যে ফাই এর ভ্যালু থাকবে তার জন্য কিউ এরও একটা ভ্যালু থাকবে। এই যে কিউ আমরা পাচ্ছি এই কিউটা মানে কি, কিউ মানে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এবং এই ইন্ডাক্টর এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হচ্ছে মানে এখানে আমরা ফাই এর যে ভ্যালু পাচ্ছি তার জন্য কিউ যেটা পাচ্ছি সেটাকে যদি আমরা পজিটিভ ধরি, সাপোজ এটাকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, হ্যাঁ ফাইটা মানে এদিকে আমরা যখন ক্লকওয়াইজ, সরি এটা তো আমাদের ধরো অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা এদিকে মেজার করি ফাই অ্যাঙ্গেলটা আমরা পজিটিভ ধরলাম। ঠিক আছে, ইন্ডাকটিভের ক্ষেত্রে
তার মানে কিউ ইজিক্যাল টু আমার পজিটিভ হবে, মানে কি এই রিয়াক্টিভ পাওয়ার ডিমান্ড থাকবে, এই সিস্টেমে রিয়াক্টিভ পাওয়ারের একটা ডিমান্ড থাকবে বা এই রিয়াক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করবে। অন্যদিকে যদি এটা একটা আরসি সার্কিট হতো তখন কি করতাম আমি, যদি এটা আরসি সার্কিট হয় তখন আমার এটা রেজিস্টার, এটা হয়ে গেল আমার ক্যাপাসিটার, ঠিক আছে। তখন আমার যদি ফেজার ডায়াগ্রামটা আমরা আঁকতে চাই তখন হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ফেজার, এবং তখন কিন্তু কারেন্ট ফেজারটা ল্যাগ করে থাকবে না, তখন কি হবে কারেন্ট ফেজারটা কিন্তু তখন ভোল্টেজের থেকে লিড করে থাকবে। সাপোজ এটা হলো আমাদের এটা হলো আই ফেজার, ঠিক আছে, কারেন্ট ফেজার, এটা হলো ভোল্টেজ ফেজার, এটা হলো কারেন্ট ফেজার, এবং এখানে যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি ফাই, এই অ্যাঙ্গেলটা কিন্তু দেখো আগেরটা যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে পেয়ে থাকি এটাকে, আগেরটা আমরা ক্লকওয়াইজ গিয়ে পেয়েছিলাম, এটা তো ক্লকওয়াইজ, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে যেতে গেলে ভি থেকে আই এর দিকে যেতে গেলে কি দিকে যেতে হচ্ছে, ঘড়ির কাঁটার উল্টো দিকে যেতে হচ্ছে। মানে আমরা এখানে যদি ফাই অ্যাঙ্গেলটাকে নেগেটিভ ধরে নিই তখন কি হবে, তখন আমাদের যে ভ্যালুটা আগেরটা যদি আমাদের পজিটিভ হয় এক্ষেত্রে আমরা নেগেটিভ পাবো, মানে কি এ কিন্তু রিয়াক্টিভ পাওয়ার সিস্টেমের মধ্যে ইনজেক্ট করবে, বরং এ কিন্তু রিয়াক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করবে না, এ কিন্তু রিয়াক্টিভ পাওয়ার ইনজেক্ট করবে। কে করছে এটা, এটা হচ্ছে একটা আরসি সার্কিট যদি হয়, ঠিক আছে, আরসি সার্কিট মানে ক্যাপাসিটিভ সার্কিট, ঠিক আছে। আর এটা কি, এটা হলো আরএল সার্কিট, মানে হচ্ছে কি এটা হলো একটা ইন্ডাকটিভ সার্কিট। তাহলে বোঝা গেল একটা ইন্ডাকটিভ সার্কিট কি করবে, ইন্ডাকটিভ সার্কিট মানে ধরো আমাদের যে লোড, মোটর লোড, ঠিক আছে, মোটর জাতীয় যে লোডগুলো তার মধ্যে তো ইন্ডাকটিভ কম্পোনেন্টই বেশি, তার মানে তারা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করবে। সুতরাং এই সমস্ত যে ডিভাইস সেগুলোকে রান করাতে গেলে আমাদেরকে কি করতে হবে, রিয়াক্টিভ পাওয়ার সাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবার দেখো ইচ জেনারেটিং স্টেশন, প্রত্যেকটি জেনারেটিং স্টেশন কিন্তু তাদের নিজস্ব জেনারেশনের একটা লিমিট আছে, কতটা রিয়াক্টিভ পাওয়ার তারা জেনারেট করতে পারবে সেটা কিন্তু একটা লিমিট থাকে। এমন তো নয় যে রিয়াক্টিভ পাওয়ার যত খুশি জেনারেট করতে পারবে। তোমরা তো এর আগে অল্টারনেটর পড়েছো, অল্টারনেটরের মধ্যে তোমরা দেখেছো নিশ্চয়ই একটা অল্টারনেটর ম্যাক্সিমাম কতটা রিয়াক্টিভ পাওয়ার দিতে পারে, তার একটা ফর্মুলা আছে √3 VL IL sin phi, এর থেকে বেশি তো আর পারবে না, এটা একটা ম্যাক্সিমাম লিমিটেশনের মধ্যে থাকবে। এবার হচ্ছে কি এর থেকে বেশি যদি সে রিয়াক্টিভ পাওয়ার দিতে না পারে, তার মানে কি যদি সিস্টেমে এমন লোড থাকে যে যতটা রিয়াক্টিভ পাওয়ার অল্টারনেটর সাপ্লাই করতে পারছে তার থেকে বেশি রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ড আছে, মানে কি ডিমান্ড আমার বেশি আছে, সাপ্লাই আমার কম আছে, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে, ডিমান্ড আর সাপ্লাইকে তো ব্যালেন্স করতে হবে। তার জন্য কি, তার জন্য আমাদেরকে রিয়াক্টিভ পাওয়ার অ্যাডিশনাল কোনো অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এমন ব্যবস্থা আমাদেরকে সিস্টেমের মধ্যে করতে হবে যার মাধ্যমে আমরা রিয়াক্টিভ পাওয়ার অ্যাডিশনালি সিস্টেমের মধ্যে ইনজেক্ট করতে পারি। যেটা জেনারেটিং স্টেশন থেকে যতটা রিয়াক্টিভ পাওয়ার আসছিল সেটা তো এলোই, তার সাথে সাথে আমরা অ্যাডিশনাল কিছু রিয়াক্টিভ পাওয়ার সিস্টেমের মধ্যে ইনজেকশন করব বা সিস্টেমের মধ্যে আমরা প্রোভাইড করব, ঠিক আছে। এবার এই যে আমরা এক্সটার্নাল সোর্সগুলোকে লাগাচ্ছি রিয়াক্টিভ পাওয়ারের জন্য, এগুলোর সেই কারণেই দরকার, ঠিক আছে। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি প্রসেস বলতে পারি, এটাকেই আমরা বলবো রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেশন। কম্পেনসেশন কথাটার মানে কি, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ, আমরা জানি কম্পেনসেশন মানে তো ক্ষতিপূরণ। তার মানে কি রিয়াক্টিভ পাওয়ারের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা আমরা ফিল আপ করতে পারছি না, জেনারেটিং স্টেশনে যতটা রিয়াক্টিভ পাওয়ার জেনারেট হচ্ছে সেটা যথেষ্ট নয় সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ার ডিমান্ডকে মিট করার জন্য, তখন সেই যে সিস্টেমের ডিমান্ড সেটাকে ক্ষতিটাকে মেরামত করবার জন্য আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে তখন সিস্টেমে আলাদাভাবে কিছু ব্যবস্থা এমন করতে হবে যেগুলোর মাধ্যমে আমরা সিস্টেমে আরো কিছু রিয়াক্টিভ পাওয়ার দিতে পারি, ঠিক আছে। তো এই প্রসেসটাকে আমরা কি নাম দিচ্ছি না, রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেশন, ঠিক আছে। এবার আমরা দেখব এই যে রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেশন এটাকে আমরা কি কি পদ্ধতিতে করতে পারি। তো দেখো রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেশন ইন আ পাওয়ার সিস্টেম ক্যান বি সিরিজ টাইপ অর ইট ক্যান বি শান্ট টাইপ, মানে সিরিজেও লাগাতে পারি, যেটাকে আমরা লাগাতে চাই সিস্টেমের মধ্যে রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেট করবার জন্য সেটাকে আমরা সিরিজে লাগাতে পারি, অথবা আমরা শান্ট টাইপ অ্যারেঞ্জমেন্টও ব্যবহার করতে পারি। তো এবার আমরা দুটো ধরনের অ্যারেঞ্জমেন্টই দেখে নেব। প্রথমে আমরা দেখব কি শান্ট, হ্যাঁ বলছি স্যার অল্টারনেটর কিভাবে স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করে? অল্টারনেটরে তোমরা দেখোনি, অল্টারনেটরে ফেজর ডায়াগ্রাম পড়েছিলে আগের বার? হ্যাঁ স্যার, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেটর নতুন কিরকম লাগছে? দেখো অল্টারনেটরে যদি আমরা ফেজর ডায়াগ্রামটা দেখি, ঠিক আছে, ধরো এটা হলো অল্টারনেটরের যেটা টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে, এটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি কত, ইটি, ঠিক আছে। এবার সাপোজ আমরা ধরে নিচ্ছি যে অল্টারনেটর যেটা আছে, এই অল্টারনেটর
এটা কি করছে না, এটাকে আমরা লিডিং যদি পাওয়ার ফ্যাক্টরে বা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, সাপোজ যে কোনো একটা পাওয়ার ফ্যাক্টরে আমরা একে রান করাই না কেন, সাপোজ আমরা এটাকে লিডিং পাওয়ার ফ্যাক্টরে রান করাচ্ছি, ঠিক আছে। আমি একটু এটা এইরকম ভাবে শো করছি এটাকে। এটা হচ্ছে সাপোজ আমার কারেন্ট ফেজার, ঠিক আছে। এটা হলো আমার টার্মিনাল ভোল্টেজ আর এটা হলো আমার কারেন্ট ফেজার। তাহলে দেখো এবার যখন আমরা এর ফেজার ডায়াগ্রামটা কমপ্লিট করব, তার মানে তার এখানে আমরা একটা ড্রপ পাবো। এই ড্রপটাকে আমরা কি নাম দেবো? এটাকে আমরা নাম দেবো হচ্ছে, এটাকে আমরা সাপোজ আর্মেচার কারেন্ট বলছি, ঠিক আছে, আই এ এটাকে নাম দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল আমাদের আই এ ফেজার মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স আর এ, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের কারেন্ট, যেটা রেজিস্টিভ কম্পোনেন্ট, যেটা আর্মেচারের যে রেজিস্টিভ কম্পোনেন্ট তার জন্য এটা। আর যে ইন্ডাকটিভ কম্পোনেন্ট তার জন্য কি হবে? ইন্ডাকটিভ কম্পোনেন্টের জন্য আরেকটা ড্রপ হবে, তো জে ইন্টু আই এ ইন্টু এক্স এ, ঠিক আছে, জে ইন্টু আই এ ইন্টু এক্স এ, যেখানে এক্স এটা কি? এক্স এটা হচ্ছে এর রিয়াক্টিভ কম্পোনেন্ট, ঠিক আছে। জে ইন্টু আই এ ইন্টু এক্স এ, সেটা আই এর থেকে কি করবে? লিডিং এ থাকবে। জে মানে কি? জে অপারেটর মানে হচ্ছে 90 ডিগ্রি লিড করে, তাই না? যে মানে হচ্ছে 90 ডিগ্রি লিড করা, মানে এর থেকে 90 ডিগ্রি লিড করে আমরা এরকম একটা ফেজার দেখাতে পারি। এটা হয়ে যাবে কি না, এটা হয়ে যাবে আমাদের এই ফেজারটার নাম হবে, এটা হচ্ছে জে ইন্টু আই এ ইন্টু এক্স এ, ঠিক আছে, আই এ ইন্টু এক্স এ। এটা হয়ে গেল আমাদের রিয়াক্টিভ যে কম্পোনেন্ট, যেটা আর্মেচারের যে রিয়াক্টিভ কম্পোনেন্ট তার জন্য, ঠিক আছে। এবার এই যে আমরা এই দুটো পয়েন্টকে অ্যাড করে যে একটা ফেজার পাবো, এই ফেজারটাকে আমরা কি নাম দেবো? এটা হচ্ছে আমাদের E0 ফেজার, বা এটাই হচ্ছে আমাদের এক্সাইটেশন ভোল্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের E0 ফেজার, ঠিক আছে। এটাকে আমরা E0 ফেজার নাম দিচ্ছি। এবার আমরা জানি যে অ্যাক্টিভ পাওয়ার আর রিয়াক্টিভ পাওয়ার এই দুটো কম্পোনেন্টই এর মধ্যে থাকবে। কারণ হচ্ছে কি, এই যে আমার এইটা দেখতে পাচ্ছ ইটি টার্মিনাল ভোল্টেজ, ইটি ইন্টু আইএ ইন্টু কস ফাই, যেটা হবে ইটি আইএ ইন্টু কস ফাই। কস ফাই আমার কোন অ্যাঙ্গেলটাকে আমরা বলবো? এই যে অ্যাঙ্গেলটা, এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কস ফাই, ঠিক আছে। ইটি ইন্টু আইএ ইন্টু কস ফাই। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের কতটা পরিমাণে এখানে অ্যাক্টিভ পাওয়ার এই অল্টারনেটরটা প্রোভাইড করলো, ঠিক আছে। এটা আমরা পার ফেজে রাখছি, তো তার জন্য এটাকে আমরা নাম দিচ্ছি পার ফেজ। তার জন্য আমরা √3 দিয়ে ওই √3 কনসেপ্ট এখানে আনছি না, কারণ এটা ফেজর ডায়াগ্রাম এবং এখানে পার ফেজ কনসেপ্ট নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা যে পাওয়ারটা হলো, এটাকে আমরা কি বলছি? অ্যাক্টিভ পাওয়ার। আর অন্যদিকে ইটি আইএ ইন্টু সাইন ফাই যেটা আমরা পাবো, সেটাকে আমরা নাম দেবো কিউ, ঠিক আছে। কিউ মানে হচ্ছে কি? কিউ মানে হচ্ছে কতটা এখানে রিয়াক্টিভ পাওয়ার এখানে জেনারেটেড হচ্ছে, ঠিক আছে। ইটি ইন্টু আইএ ইন্টু সাইন ফাই, এই যে জিনিসটা পাবো, এটাকে আমরা নাম দেবো হচ্ছে কিউ। কিউ মানে এখানে হচ্ছে কতটা রিয়াক্টিভ পাওয়ার এখানে তৈরি হলো, ঠিক আছে। এবার দেখো এখানে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা মানে আমি অ্যাকচুয়ালি এটাকে এইভাবে দেখাই, এই যে ইটি থেকে আই এর দিকে আসতে এই যে অ্যাঙ্গেলটা আমাকে টোটাল আসতে হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ফাই, ঠিক আছে। তা এখানে বুঝতে পারছো ফাই এর যে অ্যাঙ্গেলটা, ফাই এর ভ্যালুটা কত? 180 ডিগ্রি থেকে বেশি, 270 ডিগ্রি থেকে কম, তাই না? 180 থেকে তো বেশি। ফাই যদি এতটা হতো, এতটা মানে 180, কিন্তু 180 থেকে বেশি, 270 থেকে কম, মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে? আমাদের যে চারটে কোয়াড্রেন্ট হতো, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, ঠিক আছে। তার মানে এই কোয়াড্রেন্টে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কস ফাইয়ের ভ্যালু কি? নেগেটিভ। মানে এই যে পি এর ভ্যালু কত হবে? নেগেটিভ হবে। পি এর ভ্যালু নেগেটিভ মানে হচ্ছে এটা সিস্টেমে অ্যাক্টিভ পাওয়ার দিচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা অল্টারনেটর, এটা অ্যাক্টিভ পাওয়ার দিচ্ছে, মানে যেহেতু cos phi এর ভ্যালু হচ্ছে নেগেটিভ এবং পি এর ভ্যালুও নেগেটিভ, তার মানে এ অ্যাক্টিভ পাওয়ার দিচ্ছে। অন্যদিকে যদি আমরা কিউ এর ভ্যালুটা দেখি, কিউ এর ভ্যালুও কত হবে? এই থার্ড কোয়াড্রেন্টে যদি ফাই এর ভ্যালু থাকে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে যে কোনো অ্যাঙ্গেল নিয়ে নাও, তার সাইন ফাই নির্ণয় করো, দেখো সাইনের ভ্যালুটাও নেগেটিভই আসছে। মানে এই ইটিআই এর সাইন ফাই যেটা, এটাও নেগেটিভ আসবে, মানে পিও নেগেটিভ, কিউও নেগেটিভ। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে অল্টারনেটরটা এই কন্ডিশনে যখন রান করবে, এ তখন
কি করছে না, এ তখন অ্যাক্টিভ পাওয়ার জেনারেট করছে অ্যাজ ওয়েল অ্যাজ এ তখন রিয়াক্টিভ পাওয়ারও জেনারেট করছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে একটা অল্টারনেটর যখন একটা পাওয়ার স্টেশনে চলে, সেই অল্টারনেটরটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ার জেনারেট করে অ্যাজ ওয়েল অ্যাজ রিয়াক্টিভ পাওয়ারও কিন্তু তারা জেনারেট করে। ঠিক আছে, এবং এই যে অ্যাক্টিভ এবং রিয়াক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ারটা তো বুঝতেই পারছো, তার মাধ্যমে এফেক্টিভ আউটপুট আমরা পেয়ে থাকি, এবং যে রিয়াক্টিভ পাওয়ার দেখতে পাচ্ছ, সেই রিয়াক্টিভ পাওয়ারের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমের যে লোডগুলো চলছে সেই লোডের রিয়াক্টিভ পাওয়ারের যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলোকে আমরা স্যাটিসফাই করতে পারছি। ঠিক আছে, এবারে আমরা এক এক করে দেখব যে এই যে শান্ট রিঅ্যাক্টর আছে বা শান্ট রিঅ্যাক্টর বা শান্ট ক্যাপাসিটর, এগুলোকে আমরা কম্পেনসেশনের জন্য লাগাই। রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেশনের জন্য আমরা কি লাগাই না, শান্ট রিঅ্যাক্টর লাগাতে পারি অথবা আমরা শান্ট ক্যাপাসিটরও লাগাতে পারি। তো এখানে দেখো একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে শান্ট রিঅ্যাক্টর কিভাবে লাগানো আছে। তো এটা একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম। এখানে একটা পাওয়ার স্টেশন আছে, পাওয়ার স্টেশনে একটা জেনারেটর, এটা জেনারেটর একটা বাসে লাগানো আছে যেটাকে আমরা জি নাম দিয়েছি। সাপোজ এই জেনারেটরের এই যে বাস, এই বাসের ভোল্টেজ হচ্ছে ভিএস। ঠিক আছে, বা এটাকে আমরা সেন্ডিং এন্ড ভোল্টেজ বলতে পারি। অন্যদিকে এই যে লাইনটা দেখানো হয়েছে, এই লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইনের পরে এখানে আর একটা বাস দেখানো হয়েছে, এই বাসের যে ভোল্টেজ এটাকে আমরা বলছি ভিআর। ভিআর বলতে এখানে আমরা বোঝাচ্ছি কতটা হচ্ছে রিয়াক্টিভ নয়, রিসিভিং এন্ড ভোল্টেজ। ভিএস হচ্ছে আমার সেন্ডিং এন্ডের ভোল্টেজ, আর ভিআর যেটা সেটা হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজ, এবং রিসিভিং এন্ডে আমাদের কিছু লোড কানেক্টেড করা আছে। ঠিক আছে, এবার আমরা জানি যে রিয়াক্টিভ পাওয়ার কি হয় যখন রাতের দিকে, যখন লোড ডিমান্ড কম থাকে, রাতের দিকে কি হয়, এই লোডটা কমে যাবে না, রাতের দিকে অনেক ফ্যাক্টরি বন্ধ থাকে, ঘরে ঘরে আলো বন্ধ হয়ে যায়, মানে টোটাল সিস্টেমের যে লোড ডিমান্ড, সেই লোড ডিমান্ডটা তখন কমে যায়। ঠিক আছে, লোড ডিমান্ড যদি কমে যায় তখন কি হবে, সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ডটাও কমে যাবে। এবার হচ্ছে সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ড তো কমে গেছে, কিন্তু জেনারেশন কিন্তু রিয়াক্টিভ পাওয়ারের তো সেরকমই হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ার যদি তার যা ডিমান্ড তার থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সিস্টেমের ভোল্টেজটা বেশি হয়ে যাবে। মানে আমরা একটা ভোল্টেজের সঙ্গে যদি রিয়াক্টিভ পাওয়ারের রিলেশন দেখি, তাহলে আমরা দেখতে পাবো যত আমাদের রিয়াক্টিভ পাওয়ার ডিমান্ডটা তার যা ডিজায়ার্ড ভ্যালু সেখান থেকে অল্টার করবে, তখন কিন্তু সিস্টেম ভোল্টেজটাও কিন্তু কি হবে না, সিস্টেম ভোল্টেজটাও তার যে ডিজায়ার্ড ভ্যালু সেখানে থাকবে না। তাহলে বুঝতেই পারছো যখন কি হবে, রাতের দিকে লোড কমে গেলে সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ার ডিমান্ডটা কমে যাবে, এবং এই যে রিসিভিং এন্ড যেটাকে আমরা ভিআর নাম দিয়েছি, সেই রিসিভিং এন্ডের ভোল্টেজটা কিন্তু সেন্ডিং এন্ডের যে ভোল্টেজ তার তুলনায় বেশি হয়ে যাবে। এবং সেন্ডিং এন্ডের তুলনায় রিসিভিং এন্ড ভোল্টেজ বেশি হয়ে যাওয়ার এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় কি, ফেরান্টি এফেক্ট। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় ফেরান্টি এফেক্ট। এবং এই ফেরান্টি এফেক্টের জন্য কিন্তু সিস্টেমে এখানে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা বেশি হয়ে যাবে, এবং বেশি হলে কি হবে, যে সমস্ত ইকুইপমেন্টস গুলো আছে সেই ইকুইপমেন্টস গুলো ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ সেই ইকুইপমেন্ট গুলো তো একটা নির্দিষ্ট ভোল্টেজে চলার জন্য বানানো হয়েছে, তার থেকে বেশি ভোল্টেজে তাকে চালালে সেগুলো ক্ষতি হতে পারে। তাই ফেরান্টি এফেক্ট এই ঘটনাটাকে আমাদেরকে দূর করতে হবে বা রিমুভ করতে হবে। তো সেটার জন্য কি করা হয়, এখানে দেখো এই ট্রান্সমিশন লাইনের সঙ্গে প্যারালালি বা শান্ট কন্ডিশনে একটা রিঅ্যাক্টর লাগানো হয়েছে। এই যে রিঅ্যাক্টর লাগানো হয়েছে, কি হবে, এই রিঅ্যাক্টর যখন চলবে বা সার্কিটে যখন কানেক্টেড হবে, তখন রিঅ্যাক্টরগুলোকে এনার্জাইজ করবার জন্য রিয়াক্টিভ পাওয়ারের দরকার হবে। মানে সিস্টেমে এই যে জেনারেটর যে রিয়াক্টিভ পাওয়ারটা তৈরি করছিল সেইটা এখান দিয়ে আসবে, ট্রান্সমিশন লাইন দিয়ে আসবে, কিন্তু লোডে তো রিয়াক্টিভ পাওয়ার সে সময় লাগছে না। তাহলে অতিরিক্ত যে রিয়াক্টিভ পাওয়ারটা সেটা এই রিয়াক্টরের মধ্যে ড্রপ করে যাবে, মানে রিয়াক্টর গুলো সেই অতিরিক্ত রিয়াক্টিভ পাওয়ারটাকে অ্যাবজর্ব করে নেবে, এবং এইভাবে সিস্টেমের মধ্যে যে টোটাল রিয়াক্টিভ পাওয়ার সেটাকে একটা নেট লেভেলের মধ্যে মেনটেন রাখবে, এবং এর মাধ্যমে সিস্টেমের যে ভোল্টেজ সেটাকেও স্টেবল রাখা সম্ভব হবে। সুতরাং এইভাবে আমরা বলতে পারি একটা শান্ট রিঅ্যাক্টর, সেটাকে যদি আমরা ট্রান্সমিশন লাইনের সঙ্গে কানেক্ট করে দিই, সেই শান্ট রিঅ্যাক্টর কি করবে, সেই রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে, অতিরিক্ত রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে অ্যাবজর্ব করে সিস্টেমের ভোল্টেজটাকে একটা স্টেডি ভ্যালুতে মেনটেন রাখবে, এবং সিস্টেমে যে ফেরান্টি এফেক্ট ঘটতে পারতো সেই ফেরান্টি এফেক্টের সম্ভাবনাটাকে কমিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এটা এক ধরনের শান্ট কম্পেনসেশন, অর্থাৎ শান্ট রিঅ্যাক্টর ইজ এ টাইপ অফ শান্ট কম্পেনসেশন। ঠিক আছে, নেক্সট আমরা আরেক ধরনের কম্পেনসেশন দেখব, সেটা হচ্ছে শান্ট ক্যাপাসিটার। শান্ট ক্যাপাসিটারটা কি,
স্যার বলো। ফেরেন্ট ইফেক্টটা কি বলেন আগে বলুন। ফেরান্টি এফেক্ট মানে হচ্ছে, ধরো একটা সিস্টেম, আমি এখানে আরেকবার ড্র করি। ধরো এটা একটা জেনারেটিং স্টেশনের বাস, এখানে জেনারেটর আছে, এটা বাসে জেনারেটর যে পাওয়ারটা জেনারেট করছে এই বাসে দিচ্ছে। বাস থেকে ধরো ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এগুলো চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, আরেকটা রিসিভিং এন্ডে চলে যাচ্ছে, সাবস্টেশনে চলে যাচ্ছে। ধরো এখানে যে ভোল্টেজ সেটাকে নাম দেওয়া হচ্ছে ভিএস, আর রিসিভিং এন্ডের যে ভোল্টেজ সেটাকে আমরা নাম দিচ্ছি ভিআর। আর স্ট্যান্ডস ফর রিসিভিং। এবার এখানে কি আছে, এখান থেকে বিভিন্ন লোড কানেক্টেড আছে। ধরো এটা একটা লোড, এটা একটা লোড, এটা একটা লোড, এগুলো সমস্ত কিছু লোড, ঠিক আছে। এবার কি হচ্ছে, যখন রাত্রিবেলায় তখন কি হয়, ফ্যাক্টরি বন্ধ থাকে, মানে লোড কমে গেল। আলো বন্ধ থাকে, লাইটিং লোড কমে গেল। খালি হয়তো কিছু ফ্যান লোড বা আরো সামান্য কিছু লোড থাকবে। এবার লোড যত কমবে, লোডের মধ্যে আমি কি বলেছি, বেশিরভাগ লোডই হলো কি ধরনের লোড, ইন্ডাকটিভ লোড, মানে তাদের ইন্ডাকটিভ নেচার আছে এবং তারা চলবার জন্য রিয়াক্টিভ পাওয়ারের দরকার হয়, ঠিক আছে। এবার এই যে জেনারেটর তো সবসময় কি করছে, রিয়াক্টিভ পাওয়ার জেনারেট করছে এবং অ্যাক্টিভ পাওয়ারও জেনারেট করছে, এবং দু ধরনের পাওয়ারই এই ট্রান্সমিশন লাইনের মাধ্যমে কোথায় চলে আসছে না রিসিভিং এন্ডে চলে আসছে। কিন্তু রাত্রিবেলায় যেহেতু সমস্ত লোডের পরিমাণটা কমে যায়, তার জন্য কি হয় না, সিস্টেমের মধ্যে রিয়াক্টিভ পাওয়ারের যে ডিমান্ড, সেই রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ডটাও কমে যায়। কিন্তু জেনারেটর তো রিয়াক্টিভ পাওয়ার জেনারেট করেই যাচ্ছে, অথচ এখানে রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ড কমে গেছে। তার মানে কি, সাপ্লাই বেশি আছে কিন্তু ডিমান্ড কম আছে। কিন্তু সেটা হলে কি হবে না, সিস্টেমের নেট রিয়াক্টিভ পাওয়ারের পরিমাণটা বেশি হয়ে যাবে, এবং সেটা যদি হয় সিস্টেমের ভোল্টেজটা বেশি হয়ে যাবে। কারণ আমরা জানি ভোল্টেজের সঙ্গে রিয়াক্টিভ পাওয়ারের একটা গ্রাফ আছে। তোমরা যদি রিয়াক্টিভ পাওয়ারের সঙ্গে ভোল্টেজের একটা রিলেশন দেখো, ভোল্টেজ ভার্সাস রিয়াক্টিভ পাওয়ার, গ্রাফ। এই দেখো, এই গ্রাফ, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা লক্ষ্য করো। এখানে হচ্ছে, এই ছবিতে ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেখানো আছে, এখানে দেখানো আছে হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার, আর এই বরাবর কি দেখানো আছে, এটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। এবার দেখো, এই যে রিয়াক্টিভ পাওয়ার, এই যখন আমার রিয়াক্টিভ পাওয়ার আমরা দেখব, রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ডের সঙ্গে ভোল্টেজের কিন্তু এরকম একটা রিলেশন আছে, ঠিক আছে। এরকম গ্রাফিক্যাল ওয়েতে একটা রিয়াক্টিভ পাওয়ারের সঙ্গে সঙ্গে ভোল্টেজটা ভ্যারি করে, মানে ভোল্টেজ রিয়াক্টিভ পাওয়ারের পরিমাণটা যদি সিস্টেমে বেশি হয়ে যায়, সিস্টেমে তখন ওভার ভোল্টেজ দেখা দিতে পারে, ঠিক আছে। রিয়াক্টিভ পাওয়ারের পরিমাণ দেখো এখানে বেশি হয়ে গেছে, এখানে রিয়াক্টিভ পাওয়ারের পরিমাণ কত, 20, 30, এগুলো। এই সময় কিন্তু সিস্টেমের ভোল্টেজটা দেখো ক্রমশ বেশি হয়ে যাচ্ছে। আর যখন রিয়াক্টিভ পাওয়ারের পরিমাণ মাইনাসে ছিল তখন কম ছিল, মানে একটা নির্দিষ্ট মাইনাসে এটা কম ছিল, 40, এ দেখো এখানে যখন 60 তখন এই পজিশনে আছে, তারপরে যখন 40 তখন এই রকম জায়গায় ভোল্টেজটা আছে। আবার হচ্ছে কি, রিয়াক্টিভ পাওয়ারের পরিমাণটা যখন বাড়ছে ভোল্টেজও ক্রমশ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ঘটনাটা ঘটবে। এই ঘটনা ঘটলে কি হবে, আমরা যদি দেখি একটা সিস্টেম, সেই সিস্টেমের এই দিকটা হলো সেন্ডিং এন্ড আর এই দিকটা হলো রিসিভিং এন্ড। নর্মাল কন্ডিশনে যখন লোড বেশি থাকে তখন স্বাভাবিক অবস্থায় সেন্ডিং এন্ডের ভোল্টেজ রিসিভিং এন্ডের থেকে বেশি হয়। কিন্তু যখন লোড কন্ডিশন হয়, মানে লোডের পরিমাণটা যখন কমে যায়, তখন কিন্তু উল্টো হয়, সেন্ডিং এন্ডের ভোল্টেজটা কমে যায় ইন কম্প্যারিজন টু রিসিভিং এন্ড ভোল্টেজ, মানে এই দিকের ভোল্টেজ বেশি, এই ভোল্টেজটা বেশি হয়ে যায় এই ভোল্টেজের তুলনায়, ঠিক আছে। এবার এই দিকে রিসিভিং এন্ড আছে, রিসিভিং এন্ডের সঙ্গে আমাদের বিভিন্ন লোড কানেক্টেড আছে। এবার এই যে লোডগুলো আছে সেখানে তো কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস চলছে, সেই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস গুলোতে যদি আমার বেশি ভোল্টেজ চলে যায় তাহলে ইকুইপমেন্টস গুলো ড্যামেজ হতে পারে। তো তার মানে এই ঘটনাটা তো ডিজারেবল নয় যে আমার রিসিভিং এন্ডের ভোল্টেজটা বেশি হয়ে যায়। তাহলে এই ঘটনাটাকে আমাকে রিমুভ করতে হবে বা এটাকে আমাকে কম করবার চেষ্টা করতে হবে। তার জন্যই আমাকে রিয়াক্টিভ পাওয়ারটাকে কম্পেনসেট করতে হবে, ঠিক আছে। এবং এই যে ঘটনাটা ঘটছে, মানে সেন্ডিং এন্ডের তুলনায় রিসিভিং এন্ডের ভোল্টেজটা বেশি হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলি কি ঘটনা, একেই আমরা বলি ফেরান্টি এফেক্ট, ঠিক আছে। তো এটাকে কম করার জন্য আমরা এখানে যদি একটা শান্ট রিয়াক্টর আমরা এখানে লাগিয়ে দিই, এখানে যদি একটা আমরা রিয়াক্টর লাগিয়ে দিই, সেই রিয়াক্টরের কি হবে, একটা রিয়াক্টিভ পাওয়ার ডিমান্ড থাকবে, এবং সেই রিয়াক্টিভ পাওয়ার ডিমান্ডটাকে মিট করবে কে না, এই অতিরিক্ত যে রিয়াক্টিভ পাওয়ার সিস্টেমে থেকে যাচ্ছিল সেটা এই রিয়াক্টরের রিয়াক্টিভ পাওয়ারটাকে মিটিয়ে দেবে, এবং তার ফলে কি হবে, এই রিসিভিং এন্ডের ভোল্টেজটা সেটা আর বাড়তে পারবে না, মানে এই ঘটনাটা আর ঘটবে না, ভিএস লেস দ্যান ভিআর, এই ঘটনাটা আর ঘটবে না, ঠিক আছে। তার জন্যই এই রিয়াক্টরটাকে এখানে
লাগানো হয়েছে। অন্যদিকে আমরা দেখবো যে শান্ট ক্যাপাসিটার কেন লাগানো হয়। শান্ট ক্যাপাসিটার দেখো, হোয়েন এভার দ্য লোড ইজ মোর, মানে সিস্টেমের লোড যখন বেশি হয়ে যাচ্ছে তখন কি হয়, সিস্টেমে রিয়াক্টিভ পাওয়ার যে আছে সেই রিয়াক্টিভ পাওয়ারও কিন্তু অনেক বেশি হাই হবে, রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ডও অনেক বেশি হাই হয়ে যাবে, কারণ লোডগুলো তো সবই রিয়াক্টিভ লোড ড্র করে। সুতরাং আমরা বলতে পারি যে ভোল্টেজ অ্যাট দ্য রিসিভিং এন্ড উইল বি রিডিউসড। তাহলে তখন কি হবে, রিয়াক্টিভ পাওয়ার যদি আমার ডিমান্ড বেশি হয়ে যায়, রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ড যদি আমাদের বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের সিস্টেমের যে লোডের মানে সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ড যদি বেশি হয়ে যায়, তখনও কিন্তু ভোল্টেজটা আমার কমে যেতে পারে। ভোল্টেজটাকে স্টেবল আমরা তখনই রাখতে পারবো যখন আমাদের অ্যাক্টিভ এবং রিয়াক্টিভ পাওয়ার দুটো ব্যালেন্স থাকে। ঠিক আছে, যদি রিয়াক্টিভ পাওয়ার সিস্টেমে যে রিয়াক্টিভ পাওয়ার ডিমান্ড যদি বেশি হয়ে যায় সাপ্লাইয়ের থেকে, তখন সিস্টেমে আন্ডার ভোল্টেজ দেখা দেবে। অন্যদিকে যদি সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ারের সাপ্লাই ডিমান্ডের থেকে বেশি হয়ে যায়, তখন সিস্টেমে ওভার ভোল্টেজ দেখা দেবে। তো এখন আমরা এই কেসটা বলছি, যখন সিস্টেমের লোড বেশি হয়ে যাচ্ছে, মানে সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে কিন্তু সাপ্লাই কম আছে, তাহলে কি সিস্টেমের সাপ্লাই কম, ডিমান্ড বেশি রিয়াক্টিভ পাওয়ারের, তখন সিস্টেমে আন্ডার ভোল্টেজ দেখা দেবে। মানে সিস্টেমের যে এই যে রিসিভিং এন্ড, এই রিসিভিং এন্ডের ভোল্টেজটা তখন কমে যাবে। সিস্টেমের রিসিভিং এন্ডের ভোল্টেজ কমে যাওয়াটাও কিন্তু ঠিক ব্যাপার নয়, কারণ এখানে আমাদের যে লোডগুলো আছে সেই লোডগুলো তখন ঠিক মতো চলবে না, সেগুলো আন্ডার ভোল্টেজ কন্ডিশনে ঠিক মতো রান করবে না। তাহলে সিস্টেমটাকে ঠিক মতো করে রান করবার জন্য আমাকে কি করতে হবে, সিস্টেমের যে ডিমান্ড আর সাপ্লাই দুটোকে ব্যালেন্স করতে হবে। এবার সিস্টেমের ডিমান্ড আর সাপ্লাইকে ব্যালেন্স করব কিভাবে, ব্যালেন্স করবার জন্য আমাকে কিছু রিয়াক্টিভ পাওয়ার ইনজেক্ট করতে পারে বা রিয়াক্টিভ পাওয়ার সাপ্লাই করতে পারে এরকম কিছু ডিভাইস আমাকে লাগাতে হবে। এরকম ডিভাইস আমার কি আছে, এরকম ডিভাইস বলতে আমার আছে ক্যাপাসিটার। ঠিক আছে, ধরো এদিকে আমার হচ্ছে জেনারেটর, এদিকে হচ্ছে একটা জেনারেটিং স্টেশনের বাস, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন, এখানে আছে আমাদের রিসিভিং এন্ড সাবস্টেশন, এটার ভোল্টেজ হলো ভিআর আর এটার ভোল্টেজ হলো সেন্ডিং এন্ডের ভিএস। এখান থেকে আমাদের বিভিন্ন লোড কানেক্টেড আছে। এবারে এখন কি হয়েছে না, সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ারের যে সাপ্লাই সেটা কম হয়ে গেছে, ডিমান্ড বেশি হয়ে গেছে। তাহলে ডিমান্ডটাকে মিট করার জন্য এখানে আমরা যদি একটা ক্যাপাসিটারকে ইনস্টল করে দিই, তাহলে কি করবে, ক্যাপাসিটার কি করে, ক্যাপাসিটার হচ্ছে সিস্টেমের মধ্যে রিয়াক্টিভ পাওয়ার ইনজেক্ট করে, মানে এই সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ার কিছুটা ইনজেক্ট করে দেবে। মানে এখান থেকে রিয়াক্টিভ পাওয়ার অলরেডি আসছিল, প্লাস এই ক্যাপাসিটারটাও আরো কিছু রিয়াক্টিভ পাওয়ার সিস্টেমে ইনজেক্ট করে দিবে। তার মানে এখানে যে ওভারঅল ক্যাপাসিটিভ মানে এখানে যে ওভারঅল রিয়াক্টিভ পাওয়ারটা হলো, সেটা হচ্ছে আমার যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটাকে ম্যাচ করে যাবে। এবং ডিমান্ডকে যদি সাপ্লাই ম্যাচ করে যায়, তার মানে আমাদের যে ভোল্টেজ যেটা আছে সেই ভোল্টেজ তার নির্দিষ্ট ভ্যালুতে বজায় থাকবে এবং আমরা আমাদের ডিজায়ার যে অপারেশন সেই অপারেশনগুলোকে চালাতে পারবো। ঠিক আছে, হ্যাঁ বলো। বলছি যখন স্যার ম্যাচ করে যাবে তারপরে তো আর রিঅ্যাক্টিভ পাওয়ার দিবে না ক্যাপাসিটরটা? না, এটা তো চলতেই থাকবে। ক্যাপাসিটরটাকে রানিং কন্ডিশনে আমরা ততক্ষণ রাখবো, এটাকে ততক্ষণই আমরা রানিং কন্ডিশনে সবসময় রাখবো। এর কারণ কি বলতো, কি দিনের বেলা তো লোড থাকবে, লোড তো আর কমে যাচ্ছে না। না মানে সিস্টেমে যদি আমরা ক্যাপাসিটরটাকে বন্ধ করে দিই, ধরো তুমি ক্যাপাসিটরটাকে বন্ধ করে দিলে, অমনি কি হবে, ক্যাপাসিটর যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা দিচ্ছিল সেটা আর থাকবে না। এবার যেই থাকবে না অমনি তো সাপ্লাই আর ডিমান্ড মিসম্যাচ হয়ে যাবে। তার মানে এটাকে আমাকে চালিয়ে রাখতেই হবে। কতক্ষণ চালিয়ে রাখবো, যতক্ষণ আমি বুঝবো সিস্টেমের লোড একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এটা চালু করে রাখতে হবে। আবার যখন দেখবো রাত্রিবেলা হয়ে যাচ্ছে, লোড কমে যাচ্ছে, তখন আমরা এটাকে অফ করে দেবো। ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সিস্টেমের রাখবো। হ্যাঁ বলো। এইভাবে কি স্যার রিঅ্যাক্টরটাকেও কি চালিয়ে রাখবো? হ্যাঁ, রিঅ্যাক্টরটাকেও সবসময় চালু রাখতে হবে না। সিস্টেমে যখন রাত্রিবেলায় হবে, মানে অ্যাকচুয়ালি এগুলোকে অপারেট করতে হবে। হ্যাঁ, এই রিঅ্যাক্টরটা যদি আমি দিনের বেলায় চালিয়ে রাখি, তাহলে কি অসুবিধা হবে বলো দেখি। দিনের বেলায় তো এমনিতেই লোড বেশি, মানে রিঅ্যাক্টিভ পাওয়ারের ডিমান্ডও বেশি, তার সঙ্গে যদি আমি আরো অ্যাডিশনাল এই রিঅ্যাক্টরের লোডটাকে, রিঅ্যাক্টিভ পাওয়ারের ডিমান্ডটাকে এক্সট্রা চাপিয়ে দিই, তাহলে তো আরো ক্ষতিকর। তাহলে এটাকে দিনের বেলায় চালিয়ে রাখার কোনো মানে হয় না। মানে এটাকে আমরা তখনই চালাবো যখন আমার লোডটা কমে যাবে তখন। আর ক্যাপাসিটরটাকে আমরা তখনই রান করাবো, তখনই আমরা সিস্টেমের ট্রান্সমিশন লাইনের সঙ্গে কানেক্ট করব, যখন আমার কি হবে না, যখন আমার সিস্টেমের রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ডটা বেশি হবে। তখন যদি কম থাকে তখন আমরা করবো না। ঠিক আছে, মানে এগুলোকে সুইচিং অপারেট করতে হবে। মানে এখানে সুইচ থাকবে, ধরো এটাকে মানে এমন একটা সুইচের মাধ্যমে এটাকে অপারেট করানো হবে। ঠিক আছে, কখনো ক্যাপাসিটার ব্যান্ডটাকে অন করা হবে, কখনো অফ করা হবে, দরকার মতো লোডের পরিস্থিতি অনুযায়ী। ঠিক আছে, এগুলো কি ম্যানুয়ালি হয় না অটোমেটিক্যালি হয়? দেখো এগুলো
ম্যানুয়ালি হয়, মানে এখন তো পর্যন্ত ম্যানুয়ালি এগুলো করা হয়, আস্তে আস্তে অটোমেশন আসছে, অটোমেশনের মাধ্যমে এগুলো হয়তো ক্যালকুলেটারে মানে মানে একটা অটোমেশন সিস্টেমে এগুলো ক্যালকুলেটেড হবে এবং এগুলো অটোমেটিক্যালি অপারেটেড হবে। তো এখনো পর্যন্ত যা আমাদের যা সিস্টেম আছে, এখনো পর্যন্ত এগুলো ডাব্লিউবিএসসি টিসিএল এর যে সিস্টেম সেখানে কিন্তু ম্যানুয়ালি অপারেট করানো হয়। ঠিক আছে, এগুলো ট্রান্সমিশন লাইনে থাকবে তো? ট্রান্সমিশন লাইনে বা ট্রান্সমিশন সাবস্টেশনে থাকবে, এগুলো ট্রান্সমিশন সাবস্টেশনে থাকবে। ঠিক আছে, লাইনে তো আর থাকবে না, মানে ট্রান্সমিশন যেখানে রিসিভিং করছে পাওয়ারটা, ওই সাবস্টেশনের মধ্যে দেখবে এসব রিয়াক্টর আছে, শান্ট রিয়াক্টরও আছে, ক্যাপাসিটার শান্ট ক্যাপাসিটার ব্যাংকও আছে। হ্যাঁ, এগুলো তোমরা ডাব্লিউবিএসসি টিসিএল এর যে সাবস্টেশন সেখানে গেলে এগুলো দেখতে পাবে। ঠিক আছে, তো আমরা এখানে কি পড়ছিলাম, অ্যাকচুয়ালি আমরা পড়ছিলাম হচ্ছে যে রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেশন, কিভাবে আমরা সিস্টেমের মধ্যে রিয়াক্টিভ পাওয়ার যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটাকে আমরা কি কি পদ্ধতিতে কম্পেনসেট করতে পারি। ঠিক আছে, তো এই প্রসেসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো নেক্সট আমরা যে টপিকটায় আমরা আসবো সেই টপিকের নাম হচ্ছে কি না ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। ঠিক আছে, ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। তো ডিমান্ড সাইড ম্যানেজমেন্টটা কি, ম্যানেজমেন্টের কাজ কি? ম্যানেজমেন্টের কাজ হচ্ছে সবসময় ব্যালেন্স করা। ঠিক আছে, আর ডিমান্ড সাইড বলতে আমরা কি বুঝি? ইলেকট্রিক পাওয়ারের ক্ষেত্রে, ইলেকট্রিক পাওয়ারের ক্ষেত্রে যে যেখানে জেনারেশন হচ্ছে সেটাকে আমরা সাপ্লাই বলতে পারি, যেখানে জেনারেশন হচ্ছে সেটা হচ্ছে সাপ্লায়ার, তাই না? যেখানে পাওয়ার জেনারেট হচ্ছে সেটা হচ্ছে আমার সাপ্লাই, আর যেখানে আমাদের পাওয়ারটা কনজিউম হচ্ছে, যেখানে পাওয়ারটা ব্যবহার করা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি ডিমান্ড সাইড। এবার এই ডিমান্ডের মধ্যে কি কি ডিমান্ড হতে পারে? ডিমান্ডের মধ্যে রেসিডেন্সিয়ালের একটা ডিমান্ড আছে। রেসিডেন্সিয়াল মানে কি? ডোমেস্টিক, আমরা ঘরে যে ডিমান্ড ইউজ করছি এগুলোকে আমরা রেসিডেন্সিয়াল ডিমান্ড বলতে পারি। আবার হচ্ছে কি ডোমেস্টিক ডিমান্ডও বলতে পারি। এরপরে আসছে আমাদের কমার্শিয়াল। কমার্শিয়াল মানে কি? যেখানে ধরো দোকান বাজার, শপিং মল, এই যে ডিমান্ডগুলো আছে এগুলো হচ্ছে কমার্শিয়াল ডিমান্ড। আবার হচ্ছে ধরো ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড। ইন্ডাস্ট্রি মানে যেখানে আমাদের কোনো কলকারখানা চলছে সেখানে একটা ডিমান্ড আছে পাওয়ারের, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। আবার হচ্ছে এগ্রিকালচারাল। এগ্রিকালচারাল মানে কি? এগ্রিকালচার অর্থাৎ কৃষি ক্ষেত্রে আমাদের যে সেচ ব্যবস্থা, ঠিক আছে, সেখানে কি হয়, শ্যালো টিউবওয়েল, এসটিডাব্লিউ চলে, সেইগুলোর জন্য তো ইলেকট্রিক পাওয়ারের দরকার হয়। তাহলে এগুলো হচ্ছে এক ধরনের ডিমান্ড। তার মানে ডিমান্ড বিভিন্ন রকমের হতে পারে, রেসিডেন্সিয়াল ডিমান্ড, কমার্শিয়াল ডিমান্ড, এগ্রিকালচারাল ডিমান্ড, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড, এরকম বিভিন্ন রকমের ডিমান্ড হতে পারে। আর সাপ্লাই কারা করে? সাপ্লাই হচ্ছে আমাদের যে কনভেনশনাল এনার্জি সোর্স। কনভেনশনাল এনার্জি সোর্স মানে আমাদের ধরো থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা ধরো আমাদের যে হাইডেল পাওয়ার প্ল্যান্ট, এগুলো আমরা কনভেনশনাল এনার্জি সোর্স হিসাবে বলতে পারি সেগুলো। এবং তার সাথে সাথে কিছু কিছু রিনিউয়েবল এনার্জি সোর্সেসও আছে। রিনিউয়েবল এনার্জির মধ্যে ধরো আমাদের উইন্ড পাওয়ার প্ল্যান্ট অথবা ধরো সোলার পাওয়ার প্ল্যান্ট, এই ধরনের পাওয়ার। হ্যাঁ বলো। স্যার বলছি রাতের বেলাতে লোডটা কমে যাচ্ছে, তখন রিসিভিং এন্ডের ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তো তার জন্য স্যার সেন্ডিং এন্ডে ক্যাপাসিটরের পরিমাণটা কি হবে, মানে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কিভাবে জেনারেট করা হচ্ছে? ওটা অটোমেটিক জেনারেট হয় না চালু করতে হয় এটাকে, ক্যাপাসিটরটাকে? ক্যাপাসিটরটা জেনারেটিং এন্ডে তো নেই, ক্যাপাসিটরটা আছে কোথায়? ওটা তো সেন্ডিং এন্ড আছে। সেন্ডিং এন্ডে সেন্ডিং কোথায় এন্ড আছে? আছে। সেন্ডিং এন্ডে কোথায় আছে? সেন্ড মানে হচ্ছে যে পাঠাচ্ছে, আর রিসিভ মানে যে রিসিভ করছে। ক্যাপাসিটরটা আছে আমার অ্যাকচুয়ালি রিসিভিং এন্ডে, ঠিক আছে। হ্যাঁ, এবং রাত্রিবেলায় কিন্তু ক্যাপাসিটরটা চলছে না, তুমি তো ভুল বুঝলে। রাত্রিবেলায় কি হয়? রাত্রিবেলায় এইটা চলে, শান্ট রিঅ্যাক্টরটা চলবে। শান্ট রিঅ্যাক্টরটা কি করে? রাত্রিবেলায় যদি রিঅ্যাক্টিভ পাওয়ারের ডিমান্ডটা বেশি হয়ে যায়, মানে সরি রিঅ্যাক্টিভ পাওয়ারের ডিমান্ডটা কমে যায়, সাপ্লাই বেশি থাকে, তো অতিরিক্ত যে সাপ্লাই সেটাকে এ অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নেবে। আর এই যে আমার যে শান্ট ক্যাপাসিটার যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিনের বেলায় চলবে। দিনের বেলায় এখানে কি, দিনের বেলায় লোডগুলো সব আছে, মানে রিঅ্যাক্টিভ পাওয়ারের ডিমান্ড বেশি আছে, সাপ্লাই কম আছে, তো সাপ্লাই করবার জন্য ক্যাপাসিটরটাকে লাগানো হয়েছে। ঠিক আছে, রিঅ্যাক্টিভ পাওয়ার যাতে সাপ্লাই করা যায়। তো দেখো এবার হচ্ছে কি আমাদের, এখন আমি যেটা পড়ছি সেটা হচ্ছে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। মানে হচ্ছে আমাদের সাপ্লাই হচ্ছে বিভিন্ন কনভেনশনাল পাওয়ার স্টেশন বা এনার্জি সোর্স, আর একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স, যেখানে রিনিউয়েবল এনার্জি জেনারেটেড হচ্ছে, মানে সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে সাপ্লাই। আর ডিমান্ড হচ্ছে কোথায় না, ডিমান্ড হচ্ছে আমাদের যেখানে এগুলো ডিমান্ড ইউজ করা হচ্ছে, মানে রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল অথবা ইন্ডাস্ট্রিয়াল বা এগ্রিকালচারাল, এই সমস্ত জায়গা। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে যে ব্যালেন্সিং করা, ইকুইলিব্রিয়াম কন্ডিশন এস্টাবলিশ করা, ঠিক আছে, এই দুটোকে ব্যালেন্স করার ঘটনাটাকেই বা প্রসেসটাকেই আমরা কি নাম দিচ্ছি না ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। ঠিক আছে,
তার মানে আমরা এক কথায় বলতে পারি ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসিডিওর অফ ব্যালেন্সিং দ্য ইলেকট্রিক্যাল এনার্জি বিটুইন দ্য সাপ্লাই এন্ড অ্যান্ড দ্য ডিমান্ড এন্ড। ঠিক আছে, তো এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো যে দিনের 24 ঘন্টার মধ্যে একটা পাওয়ার স্টেশনের লোড কিভাবে কিভাবে ভ্যারি করে। ঠিক আছে, একটা ধরো একটা গরমের দিন, সামার ডে, মানে কি তখন প্রচুর পরিমাণে ফ্যান চলবে বা এসি চলবে। ঠিক আছে, সেই রকম একটা দিনের মধ্যে দিনের 24 ঘন্টায় ইলেকট্রিসিটিটা কিভাবে ডিমান্ডটা ভ্যারি করে। তো দেখো আমরা সকাল মানে এটা হচ্ছে রাত্রি 1টা থেকে শুরু করে 24টা, মানে হচ্ছে রাত্রি 12টা পর্যন্ত সময়কালকে দেখানো হয়েছে। ঠিক আছে, তার মানে রাত্রি 1টায় যে ডিমান্ড থাকে, যত রাত গভীর হবে তত ডিমান্ড কমবে। ডিমান্ড কমবে কতক্ষণ পর্যন্ত? এই ভোরবেলা 6টা পর্যন্ত ডিমান্ডটা কমবে। যেই 6টা বাজবে অমনি কিছু কলকারখানা স্টার্ট হয়ে যাবে, ডিমান্ডটা বাড়া স্টার্ট হবে। ডিমান্ডটা বাড়ছে বাড়ছে, ডিমান্ড গ্রো করছে, বাড়তে বাড়তে এটা সর্বোচ্চ কখন পিকে কখন পৌঁছাবে? যখন প্রায় সন্ধ্যেবেলা হবে। সন্ধ্যেবেলা মানে এখানে দেখানো হয়েছে 6টার দিকে, মানে 18টা মানে হচ্ছে 6টা, সন্ধ্যে 6টা কি 7টা এরকম সময় ডিমান্ডটা পিকে থাকবে। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে আবার একটু একটু করে ফল করবে, কারণ কলকারখানা বন্ধ হবে। ঠিক আছে, আস্তে আস্তে ফল করতে করতে আবার এরকম একটা জায়গায় পৌঁছে যাবে। মানে এটা কি হলো, দিনের যে 24 ঘন্টা সময়কাল, সেই 24 ঘন্টা সময়কালের মধ্যে কিন্তু ডিমান্ডটা সবসময় ফিক্সড থাকছে না। ডিমান্ড কিন্তু ক্রমশ ভ্যারি করছে। ডিমান্ড রাত্রিবেলায় কম থাকছে, সবচেয়ে কম হচ্ছে ভোরবেলায়। বলো স্যার, বলছি আমাদেরকে যখন সেই পাওয়ার প্ল্যান্ট করাচ্ছিলেন দীপক স্যার, তখন স্যার বলছিলেন যে মানে এই লোড ডিমান্ডটা সারাদিন মানে 24 ঘন্টা সমান রাখবার জন্য দিনের বেলা যেহেতু রেসিডেন্টিয়াল বা এরকম যেগুলো বেশি পাওয়ার ইউজ করে, সেজন্য ইন্ডাস্ট্রিয়াল গুলো ওই রাত্রিবেলার দিকে চালু রেখে পাওয়ার ডিমান্ডটা মানে ঠিক। হ্যাঁ, সেটা সেটা তো করতে পারলে সব থেকে ভালো। দেখো ইন্ডাস্ট্রিয়াল গুলো যদি রাত্রেবেলায় চলে তাহলে তো সব দিকেই ভালো। আমাদের যে প্যাটার্নটা এরকম হচ্ছে না, এরকম যে প্যাটার্ন হচ্ছে, এতে তো আমার লোড ফ্যাক্টরটা অনেক খারাপ হচ্ছে। তার বদলে যদি প্যাটার্নটা এরকম হতো, সারাদিনের প্যাটার্নটা যদি আমরা এরকম রাখতে পারতাম, তাহলে তো খুবই ভালো হতো। সারাদিন 24 ঘন্টা এরকম একটা ফিক্সড ডিমান্ড থাকবে, তাহলে তো খুবই ভালো। তার মানে ফ্যাক্টরিগুলো যদি রাত্রেবেলায় চলে তাহলেই ব্যাপারটা হয়ে যায়। কিন্তু প্র্যাকটিক্যালি তো এটা সবসময় সম্ভব হয় না। প্র্যাকটিক্যালি কি এটা সম্ভব যে রাত্রেবেলায় ফ্যাক্টরি চলবে, দিনের বেলায় চলবে না? তা তো সম্ভব নয়। কিন্তু ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের উদ্দেশ্যই হচ্ছে মানে এই ঘটনাটাকে সফল করা, মানে রাত্রেবেলায় যাতে ফ্যাক্টরি চলে সেটাকে উৎসাহিত করা। তোমরা দেখেছো আগের দিন আমি ট্যারিফ সিস্টেম করিয়েছি। ট্যারিফ সিস্টেমে কি বলা হয়েছে? এক ধরনের ট্যারিফের কথা বলেছি না, টাইম অফ দ্য ডে ট্যারিফ, টিওডি ট্যারিফ। টিওডি ট্যারিফে কি বলা হয়েছে? টিওডি ট্যারিফে বলা হয়েছে যে আমাদের দিনের 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সকাল 6টা থেকে কটা পর্যন্ত, 17টা পর্যন্ত, মানে বিকাল 5টা পর্যন্ত। বিকাল 5টা থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত একটা সময়। আর একটা হচ্ছে কি রাত্রি 11টা থেকে শুরু করে আবার পরের দিন সকাল 6টা পর্যন্ত একটা সময়। ঠিক আছে, 3 ভাগে ভাগ করা হয়েছে না? এটাকে বলা হচ্ছে কি নর্মাল। এই সময় হচ্ছে নর্মাল ট্যারিফ, এই সময়টা হচ্ছে পিক ট্যারিফ, আর এই সময়টা হচ্ছে অফ পিক ট্যারিফ। ঠিক আছে, এই সময়টা হচ্ছে অফ পিক ট্যারিফ। এটা হচ্ছে 6টা। হ্যাঁ, এটা হচ্ছে 6টা। তার মানে এই যে 3 ধরনের যে ট্যারিফের কথা বলা হয়েছিল, এটা কি জন্য বলা হয়েছিল? মানে এই সময় তোমরা যদি ট্যারিফটা একবার দেখো, দেখতে পাবে যে অফ পিক মানে এই যে রাত্রি 11টা থেকে সকাল 6টা, এই সময়ের মধ্যে যে বিলটা নেওয়া হয় বা এনার্জির যে চার্জ নেওয়া হয়, সেই চার্জটা কিন্তু সব থেকে কম। মানে ফ্যাক্টরিগুলো যদি এই সময়ের মধ্যে ফ্যাক্টরিটা চালায়, তাহলে তাদেরকে সব থেকে কম ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হবে। তার মানে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে যে তোমরা রাত্রিবেলায় ফ্যাক্টরিটা চালাও। ঠিক আছে, এই কাজগুলো কেন করা হচ্ছে? এই জন্যই তো করা হচ্ছে, যাতে করে ফ্যাক্টরিগুলো রাত্রিবেলায় চলে এবং এর মাধ্যমে আমাদের দিনের 24 ঘন্টা যে সময়, সেই সময়কালের মধ্যে ডিমান্ডটা অলমোস্ট একটা ফিক্সড রেঞ্জের মধ্যে থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু এটাই, এই যে কাজগুলো আমরা করছি এগুলো সমস্ত কিছু কিসের আন্ডারে করছি? এগুলোকে আমরা ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের আন্ডারে করছি। ঠিক আছে, আমি এটা তোমাদেরকে যে উদাহরণটা দিলাম, এটা হচ্ছে যদি আমরা কিছু ব্যবস্থা গ্রহণ না করি, মানে সবাইকে বলি তোমাদের যার যখন ইচ্ছা তখন চালাও, হ্যাঁ, কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, এরকম পরিস্থিতিতে কিন্তু দিনের মধ্যে 24 ঘন্টা এরকম ভাবে একটা লোডটা ভ্যারিয়েশন হতে থাকবে। এবং এরকম যদি লোড ভ্যারিয়েশন হয়, তাহলে আমাদের যে ম্যাক্সিমাম ডিমান্ড যেটা হবে, এই ছবিটা দেখো, এই সময় ম্যাক্সিমাম ডিমান্ড হয়েছে। তো সকাল এই যে সন্ধ্যে 6টা, সেই সময় ম্যাক্সিমাম ডিমান্ড হয়েছে। এবং গ্রাফ থেকে দেখো এই সময় লোড ডিমান্ড কত আছে? 17,000। 17,000 হচ্ছে আমাদের, এটা হচ্ছে লোড ডিমান্ড আছে। ঠিক আছে, অন্যদিকে যদি আমরা দেখি এই সময়ে, সরি এটা মেগাওয়াট আওয়ার, হ্যাঁ এটা মেগাওয়াট আওয়ার, মানে এই ঘন্টাতে এতটা এনার্জি কনজাম্পশন হয়েছে বলা চলে, মানে এই সময় লোড ডিমান্ড বেশি ছিল বলে। ঠিক আছে,
তো এবার দেখো এই যে সময়টা, যে সময় আমার কম হয়েছে কখন না, একদম ভোর 5টার সময়, তখন লোড ডিমান্ড কত ছিল? 10,000 মেগাওয়াট আওয়ার ছিল, বা 10,000 মেগাওয়াট আওয়ার এই সময়ে এনার্জি কনজাম্পশন হয়েছে ধরো ওই 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তার মানে কি হলো? তার মানে হচ্ছে আমরা যদি দিনের মধ্যে দেখি এই সময় অনেক বেশি লোড ডিমান্ড আছে আর এই সময় অনেক কম লোড ডিমান্ড আছে, তাহলে অ্যাভারেজ যে লোড ডিমান্ড সেটা আমরা কি করে পাবো? না এই যে গ্রাফ, এই গ্রাফটার আন্ডারে টোটাল এরিয়া আমরা ক্যালকুলেট করলে টোটাল কতটা এনার্জি কনজাম্পশন হচ্ছে সেটা আমরা পেয়ে যাব, এবং এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাভারেজ লোড ডিমান্ড। সেটাকে যদি আমরা 24 ঘন্টা দিয়ে ভাগ করে দিই তো, ঠিক আছে। কিন্তু অ্যাভারেজ লোড ডিমান্ড যেটা হবে, আর এটা হচ্ছে আমাদের পিক লোড ডিমান্ড, তখন কিন্তু আমরা যে রেশিওটা পাবো অ্যাভারেজ বাই ম্যাক্সিমাম করে আমরা যে রেশিওটা পাবো তাকে আমরা কি নাম দিই? তাকে আমরা নাম দিই হচ্ছে, অ্যাকচুয়ালি সেটাকে আমরা নাম দেবো যে আমাদের লোড ফ্যাক্টর। ঠিক আছে, লোড ফ্যাক্টরটা কিন্তু খারাপ হচ্ছে, মানে যদি আমাদের অ্যাভারেজটা কম থাকে আর ম্যাক্সিমামটা অনেক বেশি হয়, তার মানে আমাদের লোড ফ্যাক্টর খারাপ হচ্ছে। তাহলে এটা কিন্তু প্রপার ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে না। ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট আমরা তখনই প্রপারলি করতে পারবো যদি আমরা লোড ফ্যাক্টরটাকে আরো বেশি পরিমাণে ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, এবারে আমরা এক এক করে প্রসিডিওরটাতে আসবো যে লোড ফ্যাক্টর কিভাবে ইমপ্রুভ হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কি করে হয়, তো আমরা অলরেডি দেখেছি। তো ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের আন্ডারে কি কি কাজকর্ম করা হয় সেগুলো আমরা এক এক করে এবার পড়বো। ঠিক আছে, তো প্রথম পয়েন্টটা দেখো, প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, অর এটাকে এই নামেও বলা যেতে পারে যে এনার্জি ডিমান্ড ম্যানেজমেন্ট, অথবা এটাকে ডিমান্ড সাইড রেসপন্সও বলা যেতে পারে, ডিএসআর। ঠিক আছে, ইট ইজ দ্য মডিফিকেশন অফ দ্য কনজিউমার ডিমান্ড ফর এনার্জি থ্রু ভেরিয়াস মেথডস such as financial incentives and behavioral changes through education। ঠিক আছে, থ্রু এডুকেশন মানে এই পয়েন্টটা বোঝার চেষ্টা করো। এখানে বলা হচ্ছে যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমরা কনজিউমারের যে ডিমান্ড আছে, এনার্জির যে ডিমান্ড আছে, সেটাকে আমরা ইনফ্লুয়েন্স করব, সেটাকে আমরা প্রভাবিত করব। কনজিউমার মানে কারা? কনজিউমার মানে হচ্ছে আমার রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচারাল, এরা হচ্ছে আমার কনজিউমার। ঠিক আছে, তো এদের কখন এরা লোডটাকে নেবে বা কখন এরা তাদের ইলেকট্রিসিটি কনজাম্পশনটা বেশি করে করবে, সে ব্যাপারে আমরা তাদেরকে কি করব? তাদেরকে আমরা নলেজ দেব। ঠিক আছে, তাদেরকে এই ব্যাপারে যথেষ্ট এডুকেশন দেওয়া হবে। ঠিক আছে, যাতে তাদেরকে সচেতন করা হবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে শুধু সচেতনই করা হবে না, তার সাথে সাথে কি করা হবে না, তাদেরকে ফিনান্সিয়াল কিছু অ্যাসিস্ট্যান্সও দেওয়া হবে। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স মানে কি? অর্থনৈতিক সহযোগিতা। অর্থনৈতিক সহযোগিতা কিরকম না, যদি ধরো তুমি একটা ইন্ডাস্ট্রি চালাও, তোমাকে বলা হচ্ছে যে তুমি যদি রাত্রেবেলায় ইন্ডাস্ট্রিটা চালাও বা রাত্রিবেলায় কনজামশনটা করো, মানে ধরো রাত্রি 11টা থেকে ভোর 6টার মধ্যে যদি তুমি কনজামশন করো, তখন তোমার কাছ থেকে 5 টাকা পার কিলোওয়াট আওয়ার হিসাবে চার্জ নেওয়া হবে। অন্যদিকে যদি তুমি বিকালবেলায় চালাও, তখন কিন্তু তোমার কাছ থেকে 10 টাকা হিসাবে নেওয়া হবে পার কিলোওয়াট আওয়ার। এবার তুমি যদি বুদ্ধিমান হও, তুমি কি করবে? রাত্রিবেলাতেই চালাবে না? তো এই ব্যাপারগুলো করার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, ফিনান্সিয়াল তাদেরকে অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে যে তুমি যদি রাত্রিবেলায় চালাও তাহলে তুমি কম রেটে বিদ্যুৎ খরচ করতে পারবে। মানে তুমি ধরো তোমার ডিমান্ড ধরো 100 kWh সাপোজ, এবার তুমি যদি রাত্রিবেলায় চালাও তাহলে তোমার 5 টাকা হিসাবে 500 টাকা পড়বে মাসে। অন্যদিকে তুমি যদি দিনের বেলায় মানে ওই বিকাল বেলায় চালাও তাহলে হয়তো 10 টাকা রেটে তোমার 1000 টাকা পড়বে। তাহলে তো বুঝতেই পারছো, যদি তুমি রাত্রিবেলাতে সেম কাজটাই তুমি করতে পারবে, অথচ তোমার বিদ্যুতের বিলটা 500 টাকা কমে যাচ্ছে, মানে অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে তোমাকে ফিনান্সিয়ালি অ্যাসিস্ট্যান্স দেওয়া হলো, এবং তারই সাথে সাথে তোমাকে সচেতনও করা হলো যে তুমি যদি এই সময়ে লোডটা চালাও তাহলে কি হবে, এই যে সময়টা এতটা লোড কমে যাচ্ছে, এই সময়কালের মধ্যে লোডটা এত কমবে না, এবং এই সময় যে এতটা বেশি হয়ে যাচ্ছে এতটা বেশিও হবে না। মানে লোড প্যাটার্নটা কিন্তু যেভাবে ফ্লাকচুয়েশনটা, যদি আমরা কোনো কন্ট্রোল না করি তাহলে যদি আমার এরকম ভাবে ফ্লাকচুয়েশনটা হয়, যদি আমরা কন্ট্রোল করি তাহলে হয়তো ফ্লাকচুয়েশনটা অনেক কম হবে, হয়তো ফ্লাকচুয়েশন থাকবে কিন্তু অনেক কম হবে। ঠিক আছে, এবার তুমি বলো এই এতটা ফ্লাকচুয়েশন, এখান থেকে এই এতটা যে ফ্লাকচুয়েট হচ্ছে এটা বেশি, না এখান থেকে এইটুকু যে ফ্লাকচুয়েশন হচ্ছে এটা বেশি? অবশ্যই এখানে অনেক বেশি ফ্লাকচুয়েশন হচ্ছে, মানে এখানে লোড ফ্যাক্টরটা অনেক খারাপ, এখানে কিন্তু লোড ফ্যাক্টর অনেক বেশি বেটার হচ্ছে। তার মানে আমরা চেষ্টা করছি কি লোড ফ্যাক্টরটাকে বাড়ানো, এবং তার জন্য কি করছি না, কনজিউমার যারা আছে তাদেরকে আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের কথা বলছি, এবং তারই সাথে সাথে প্রপার এডুকেশনও দেওয়া হচ্ছে যে তোমরা যদি অফ পিক আওয়ার্সে
ইলেকট্রিসিটি কনজামশনটা বেশি করে করো, তাহলে সিস্টেমের লোড ফ্যাক্টরও ভালো হবে, তোমরা কোয়ালিটি পাওয়ার সাপ্লাইও পাবে, এবং তারই সাথে সাথে তোমাদের এনার্জি বিলও কম আসবে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এটা এক ধরনের ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। ঠিক আছে, তারপরে দেখো, ইউজুয়ালি দ্য গোল অফ দ্য ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট ইজ টু এনকারেজ দ্য কনজিউমার টু ইউজ লেস এনার্জি ডিউরিং পিক আওয়ার্স। তো বুঝতেই পারছো, যখন পিক আওয়ার্স মানে কখন না, বিকাল 5টা থেকে রাত্রি 11টা, এটা হচ্ছে পিক আওয়ার্স। তো ইন্ডাস্ট্রিগুলোকে বলা হচ্ছে তোমরা এই পিক আওয়ার্সে যদি ইলেকট্রিসিটি কনজামশন করো, তাহলে তোমার কাছ থেকে অনেক বেশি রেটে ইলেকট্রিসিটি চার্জ নেওয়া হবে। তার মানে কি, তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে পিক আওয়ার্সে চালাতে বাধা দেওয়া হচ্ছে, মানে উৎসাহ দেওয়া হচ্ছে না, আর কি পেনাল্টি নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, অর টু মুভ দ্য টাইম অফ দ্য এনার্জি ইউজেজ টু দ্য অফ পিক টাইম, মানে বলা হচ্ছে যে তোমরা এনার্জি কনজামশন করো, কিন্তু সেটাকে পিক আওয়ার্সে কনজামশন না করে তোমরা রাতের দিকে করো, অথবা উইকেন্ডের দিকে করো, যখন লোড ডিমান্ড কম থাকে তখন করো। ঠিক আছে, তো এইভাবে কি করা হচ্ছে না, পিক ডিমান্ড ম্যানেজমেন্ট করা হচ্ছে। সো পিক ডিমান্ড ম্যানেজমেন্ট এটা হচ্ছে, ইট ইজ এ পার্ট অফ দ্য ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। তার মানে এর মাধ্যমে টোটাল এনার্জি কনজামশনটা কম হচ্ছে কি, পিক ডিমান্ড ম্যানেজমেন্ট ডাজ নট নেসেসারিলি মিন টোটাল এনার্জি কনজামশন, মানে এরকম কিন্তু নয় যে টোটাল এনার্জি কনজামশনটা কমে যাচ্ছে। মানে তুমি যদি দেখো একটা গ্রাফ আমরা এরকম আঁকছি, ঠিক আছে, যেখানে আমার পিক ডিমান্ডটা এত বেশি ছিল, সাপোজ এত বেশি ছিল, এটা একটা গ্রাফ হলো। আবার যদি ধরো আমরা আরেকটা গ্রাফ আঁকি, যেখানে আমরা সমস্ত সময় একটা অ্যাভারেজ ডিমান্ড বজায় রাখলাম, তাহলে আমরা যদি দেখি এই গ্রাফের আন্ডারে যতটা এরিয়া হচ্ছে, তার মানে কতটা এনার্জি কনজামশন হচ্ছে, আর এই গ্রাফের আন্ডারে যতটা এনার্জি কনজামশন হচ্ছে, দুটো কিন্তু অলমোস্ট সেম, দুটো গ্রাফের আন্ডারে এরিয়া সেম। তার মানে কি, টোটাল কেডব্লিউএইচ বা টোটাল কতটা এনার্জি কনজামশন হচ্ছে তার পরিমাণটা সেম থাকছে, কিন্তু কিন্তু কি হচ্ছে, এই যে পিক ডিমান্ড যেটা এখানে হচ্ছিল, সেই পিক ডিমান্ডটা এরকম অবস্থায় কিন্তু থাকছে না। পিক ডিমান্ডটা কখন হচ্ছিল, যখন আমরা প্রপারলি ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট করছিলাম না তখন হচ্ছিল। ঠিক আছে, তার মানে এটা নয় যে আমরা টোটাল এনার্জি কনজামশনটাকে কম করছি, কিন্তু এর মাধ্যমে আমরা কি করতে পারছি না, টোটাল যে ম্যাক্সিমাম ডিমান্ড যেটা আছে, সেই ম্যাক্সিমাম ডিমান্ডটাকে কম করা সম্ভব হচ্ছে। আর ম্যাক্সিমাম ডিমান্ড কম করলে আর কি কি সুবিধা পাওয়া যাচ্ছে না, ইনভেস্টমেন্ট ইন দ্য নেটওয়ার্কস অ্যান্ড দ্য পাওয়ার প্ল্যান্টস ফর মিটিং দ্য পিক আওয়ার লোডস, মানে পিক আওয়ারের যে লোড আছে সেটাকে তোমাকে মিট করতে হবে। সেটাকে মিট করবার জন্য ধরো একটা ধরো পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টে আমরা যদি দেখি এরকম একটা লোড ডিমান্ড আছে, এবং সেখানে ম্যাক্সিমাম ডিমান্ড ধরো আমার কত আছে না, ম্যাক্সিমাম ডিমান্ডটা আমরা দেখাচ্ছি, সাপোজ এটা হলো সে 600 মেগাওয়াট। হ্যাঁ, ধরো এটা এরকম আমার লোড ডিমান্ড প্যাটার্ন আছে, এটা হলো 600 মেগাওয়াট আছে। ঠিক আছে, এবার ধরো আমরা ডিমান্ড সাইডটাকে এমন ম্যানেজ করলাম যাতে পিক ডিমান্ডটা কমে গেল, পিক ডিমান্ড কমে তার যে লোড প্যাটার্ন ধরো এরকম হলো, এরকম একটা লোড প্যাটার্ন তার হলো, এবং এরকম লোড প্যাটার্নে তার যে ম্যাক্সিমাম ডিমান্ড ধরো ওটা কমে হয়ে গেল আমার 500 মেগাওয়াট আওয়ার। যদি এরকম হয় তাহলে কি সুবিধা আর কি অসুবিধা আমাকে বলো। যদি লোড ম্যাক্সিমাম লোড ডিমান্ড আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেখাচ্ছি, মেগাওয়াট দেখাচ্ছি, কত মেগাওয়াট, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি দেখাচ্ছি না, টাইম দেখাচ্ছি, দিনের মধ্যে কোন সময়ে ঘটনাটা ঘটছে। ঠিক আছে, এখানেও আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কত মেগাওয়াট সেটা দেখাচ্ছি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি যে কোন সময়ে ঘটনাটা ঘটছে। ঠিক আছে, এবার দেখো এই যে দুটো পাওয়ার প্ল্যান্ট, এখানে আমার ম্যাক্সিমাম ডিমান্ড কত 600 মেগাওয়াট, আর এখানে 500 মেগাওয়াট, কিন্তু দুটো কিন্তু একই পাওয়ার প্ল্যান্ট। আমরা এখানে কি করেছি না, আমরা পিক ডিমান্ডটাকে ম্যানেজ করেছি, কনজিউমারদেরকে বলেছি তোমরা পিক ডিমান্ডটাকে অন্য সময় শিফট করো, পিক আওয়ার্সের সময় বেশি লোড কনজামশন করা যাবে না, তারা অন্য সময় লোডগুলোকে চালাও। তাহলে দেখো এখানে যে লোয়ার যে ডিমান্ডটা ছিল, লোয়েস্ট যে ডিমান্ডটা ছিল, সেটা কিন্তু এখানে বেড়ে গেছে, কিন্তু পিক ডিমান্ড যেটা 600 ছিল এখানে, সেটা কিন্তু এখানে 500 হয়ে গেছে। আর এখানে ধরো মিনিমাম যেটা ছিল সেটা সাপোজ 200 হতো এখানে মিনিমাম, এখানে কিন্তু মিনিমাম 200 হচ্ছে না, এখানে সাপোজ মিনিমাম যেটা হচ্ছে সাপোজ ওটা হচ্ছে 300, মানে মিনিমাম ডিমান্ডটা আমার কমে গেল, কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ডও মিনিমাম ডিমান্ডটা আমার বেড়ে গেল, কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ডটা কমে গেল। তাতে আমার কি সুবিধা আছে না, আমার সুবিধা হলো যে আমাকে এখানে 600 মেগাওয়াট জেনারেট করার মতো আমাকে কতগুলো জেনারেটর কিনতে হচ্ছিল। ঠিক আছে, সেই 600 মেগাওয়াট আবার 600 মেগাওয়াট যে পাওয়ার জেনারেট হচ্ছে সেগুলোকে আবার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আমরা নিয়ে যাব বিভিন্ন জায়গায়, তাহলে আমাকে আরো বেশি সংখ্যক ট্রান্সমিশন লাইন বানাতে হচ্ছিল। ঠিক আছে, কিন্তু যদি আমার এখানে 500 মেগাওয়াট হয়ে যায় তাহলে আমাকে কম সংখ্যক জেনারেটরও ব্যবহার করতে হবে, এবং আমার যে ট্রান্সমিশন লাইনের দরকার হচ্ছিল, ট্রান্সমিশন লাইন বানাতেও আমার খরচ করতে হবে কম।
ঠিক আছে, তার মানে কি আমরা প্রথমে যে ইনভেস্টমেন্ট গুলো করছি, এই যে জেনারেটর কেনার জন্য যে ইনভেস্টমেন্ট করছি, অথবা যে ট্রান্সমিশন লাইন বা ডিস্ট্রিবিউশন লাইন বানানোর জন্য যে ইনভেস্টমেন্ট করছি, সেই ইনভেস্টমেন্ট গুলো কিন্তু পরিমাণে কমে গেল। কিভাবে কমলো? না ডিমান্ড সাইডটাকে আমরা ম্যানেজ করলাম বলে কমলো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি প্রপারলি যদি আমরা ডিমান্ড সাইডটাকে ম্যানেজ করতে পারি, তো তার মাধ্যমে আমরা টোটাল এনার্জি যে কনজাম্পশন হচ্ছে সেটাকে আমরা কম করতে পারবো, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড যেটা আছে সেটাকে কমিয়ে ফেলতে পারি। এবং ম্যাক্সিমাম ডিমান্ডটাকে কমিয়ে ফেলার মাধ্যমে আমরা আমাদের যে ইনিশিয়াল যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা করতে হচ্ছিল পাওয়ার স্টেশনের জন্য, সেটাকে অথবা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের জন্য যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হচ্ছিল সেটাকে আমরা কমিয়ে ফেলতে পারছি। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট আমরা ডিসকাস করলাম। পরবর্তী পয়েন্টগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। ঠিক আছে, বলো এই পর্যন্ত ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট এবং রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করুন। স্যার শেষেরটা কি বললেন বুঝতে পারলাম না স্যার, হঠাৎ করে 500 মেগাওয়াটটা চলে এলো মধ্যখান থেকে। এটা আমি এক্সাম্পল হিসাবে বলছি, ধরো একটা পাওয়ার প্ল্যান্ট আছে, এর 600 মেগাওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, ধরো এখানে 600 মেগাওয়াট আমাকে জেনারেট করতে লাগে। ঠিক আছে, কারণ কি, কারণ এই পাওয়ার প্ল্যান্টে যত লোড আছে সমস্ত লোড মিলিয়ে ম্যাক্সিমাম 600 মেগাওয়াট হয়। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, 600 মেগাওয়াটের মতো পাওয়ার প্ল্যান্ট একটা আমাকে বানাতে হবে না, 600 মেগাওয়াট জেনারেট করতে পারে এরকম একটা পাওয়ার প্ল্যান্ট আমাকে বানাতে হবে। কিন্তু এবার আমি কি করেছি না, আমি একটু আমাদের যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট আছে সেটা অ্যাপ্লাই করেছি, এবং যারা এই পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার নিত তাদেরকে বলেছি যে তোমরা এই যে পিক আওয়ার্স, মানে যে সময় এটা ধরো বিকাল 6টার সময় এরকম ঘটনা ঘটে, বিকাল 6টা কি 7টা এরকম সময় এরকম পিক ডিমান্ডটা চলে আসে। ঠিক আছে, তো তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই সময়ে ইলেকট্রিসিটিটা কনজাম্পশন করবে না, তাহলে যদি করো তাহলে তোমাদের কাছ থেকে পেনাল্টি নেওয়া হবে বা বেশি টাকা নেওয়া হবে। ঠিক আছে, যদি এরকম বলা হয়, তারা তো বুদ্ধিমান লোক, তারা কি করবে, তারা এই সময় আর কনজাম্পশন করবে না, তারা তাদের যে জিনিসগুলো চালানোর দরকার হতো সেগুলোকে চালাবে ঠিকই, কিন্তু ওই সময় না চালিয়ে তারা কোন সময় চালাবে, যে সময় সিস্টেমের লোড কম থাকে। এটা কোন সময়, রাতের দিকে। তারা এই যে ডিমান্ডটা ছিল সেটাকে তারা রাতের দিকে শিফট করে নিল, মানে তাদের যে যে জিনিসগুলো চালানোর দরকার হতো সেগুলোকে তারা রাত্রের দিকে শিফট করে নিল। মানে আমার যে ম্যাক্সিমাম ডিমান্ড যেটা আগে 600 হচ্ছিল সেটা এখন আর 600 থাকলো না, ধরো 100 মেগাওয়াট লোড এ মানে এই সময় থেকে সরিয়ে ও রাতের দিকে শিফট করে দিল, মানে রাতের দিকে যেটা 200 মিনিমাম হতো সেটা এখন 300 মিনিমাম হবে। কিন্তু এই সময় বিকালের দিকে যেটা ম্যাক্সিমাম হতো আমার 600, সেটা 600 না থেকে ওটা কিন্তু কমে 500 হয়ে যাবে। এবার 500 যদি হয়ে যায় আমরা সুবিধা কি পাচ্ছি, আমাকে 600 মেগাওয়াট জেনারেট, হ্যাঁ আমাকে ধরো এখানে 6টা জেনারেটর আমাকে লাগাতে হতো 100 মেগাওয়াটের। ঠিক আছে, এখন আমাকে আর 6টা জেনারেটর কিনতে হবে না, আমি 5টা জেনারেটর কিনেই আমরা পাওয়ার প্ল্যান্টটাকে চালাতে পারবো, মানে আমার একটা জেনারেটরেরই কস্ট কমে গেল। আবার আরো কি কি সুবিধা হলো, এই 600 মেগাওয়াট শুধু জেনারেট করলেই হচ্ছিল না, সেই জেনারেটেড পাওয়ারটাকে আমাকে আবার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের কস্ট করতে হচ্ছিল, সেই খরচ খরচাগুলো কিন্তু কমে গেল। কিভাবে কমলো, আমরা ডিমান্ড সাইডটাকে ম্যানেজ করলাম বলে কমলো। ঠিক আছে, তো ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা সেটাকেও কিন্তু কম করতে পারবো। ঠিক আছে, এটাই আমি এখানে ডিসকাস করলাম। ঠিক আছে, এবং এটা করা হচ্ছে কিভাবে না, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে, যে তোমাদেরকে কম রেটে বিদ্যুৎ দেওয়া হবে, বা তোমাদেরকে প্রপারলি এডুকেট করা হচ্ছে যে তোমরা এই সময় যদি করো সিস্টেমের ভোল্টেজ ভালো পাবে, এসব বলে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। ঠিক আছে, বলো বলো মোশাররফ শেখ আউট হয়ে গেল। হ্যাঁ বলো, কিছু ডাউট আছে আর? না স্যার আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 যেটা আমি পড়িয়েছি ওটা এবার পড়তে শুরু করো। ঠিক আছে, ওটা ভালো করে পড়ে রাখো। হ্যাঁ, ওটা ভালো করে পড়ো, এবং ওই যে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 সেগুলোর উপরে আমি একটা এক্সাম নেব। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 অর্থাৎ এনার্জি এবং এনার্জি কনজারভেশন, এগুলোর উপরে আমি একটা এক্সাম নেব। এক্সামটা আমি নেব কবে, মন্ডে নেব। ঠিক আছে, মন্ডে আমি ওটার এক্সাম নেব, তোমরা ওগুলো পড়ে নাও এখন। হ্যাঁ, আর একটা অ্যাসাইনমেন্ট আমি দেবো তোমাদেরকে, ওটা আমি গ্রুপে দিয়ে দেবো, সেই অ্যাসাইনমেন্ট করে তোমরা ওটা জমা দেবে। ঠিক আছে, আর যারা যারা ভিডিওতে দেখবে, হ্যাঁ মন্ডেটা চেঞ্জ করা যাবে না? কেন, মন্ডে কি আছে? আচ্ছা স্যার বলছি স্যার। ঠিক চেঞ্জ করে কি হবে, দুদিন আছে পড়ো, দুদিন ক্লাস হবে না, দুদিন পড়ে নাও। ঠিক আছে, দুদিন পড়ো, তোমাদের একটা এমসিকিউ এক্সাম নেওয়া হবে মন্ডে। ঠিক আছে, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই দুটোর উপরে, এবং আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো, সেই অ্যাসাইনমেন্টটা তোমরা নেক্সট উইকের মধ্যে, মানে নেক্সট উইকেন্ডের মধ্যে জমা দেবে, এক সপ্তাহ সময় দেবে।
ঠিক আছে? অ্যাসাইনমেন্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপের কি মধ্যে, ধরনের অ্যাসাইনমেন্ট? ব্রড অ্যান্সার টাইপ। ঠিক আছে, কি কি ধরনের অ্যান্সার আসতে পারে এক্সামে সেগুলো দেওয়া হবে। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্টটা তোমরা লিখে আমাকে পাঠাবে এবং এক্সাম নেওয়া হবে সোমবার। আর যারা যারা ভিডিও দেখে ক্লাস করছো, ঠিক আছে, বা ভালো করে না দেখেই কমেন্ট করে দিচ্ছ, তাদেরকে কিন্তু আমি কোশ্চেন করবো এবার থেকে। ঠিক আছে, তো সেগুলো কিন্তু মার্ক করা হবে এখানে, যে কারা কারা ভিডিওটা প্রপারলি দেখছো আর কারা দেখছো না, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে মার্কিং হবে। অনেকে আমি লক্ষ্য করছি লাস্টের দিকে জয়েন করছো, এই যে ক্লাস শেষের দিকে জয়েন করছো, আমি হয়তো ওই অন্য উইন্ডোতে থাকছি বলে দেখতে পাচ্ছি না সবসময়। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু ঠিক হচ্ছে না। এগুলো তোমরা ধরো ক্লাসের মধ্যে এগুলো অ্যাটেন্ড না করলে কি হবে, এগুলো তোমরা অ্যাটেন্ডেন্সটা হয়তো পেয়ে গেলে কিন্তু ক্লিয়ার হবে না, টপিকগুলো তোমরা ক্লিয়ার হতে পারবে না। সেই কারণে বলবো যে তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করো এবং যেখানে যেখানে ডাউট হবে আমাকে জিজ্ঞাসা করো।